আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এক কথায় তথ্য বললে খবর একটাই, সেটা হচ্ছে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, তারা একই দিনে তিনটা মিছিল করেছে, হ্যাট্রিক মিছিল। চট্টগ্রামে মিছিল হয়েছে, এর আগে ঝটিকা মিছিল হয়েছে, বড় আকারের মিছিল হয়েছে, 2-4 জনের মিছিল হয়েছে, কিন্তু একই দিনে বিভিন্ন স্থানে তিনটা মিছিল হওয়াটা এই প্রথম। আপনাদেরকে আমি জানিয়ে দিই যে গত এক সপ্তাহে আমাদের ফাইন্ডিং হচ্ছে, হঠাৎ করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন কিছু করবে না, এটা হচ্ছে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। এবং আওয়ামী লীগ দেশের ভেতরে এখন যে অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে দেশের যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্রাইসিস, সেই ক্রাইসিসের সময়টায় সে হঠাৎ করেই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবে না, বা কোনো ধরনের একেবারে গুপ্ত ধরনের কোনো রাজনীতি সেটা সে পরিচালনা করবে না। ইভেন দো আওয়ামী লীগ তার নিজের পরিচয়ে বড় কোনো সভা সমাবেশ মিছিল করারও চেষ্টা করবে না বলেই আমরা আওয়ামী লীগ সূত্র বলেন আর আওয়ামী লীগের সাথে অ্যাটাচড ভারতীয় সাংবাদিকদের বলেন, তাদের সূত্রে আমি আপনাদের কাছে এইটুক তথ্য জানাতে পারি। এবং খুব দ্রুত সময়ে আওয়ামী লীগ আসলে তার নিজের সাংগঠনিক বিশেষ কোনো পরিবর্তন এনেও বাংলাদেশ সরকারের কাছে কোনো আবেদন এই মুহূর্তে করবে না বলেই এখন পর্যন্ত যতটুকু আপডেট তথ্য আছে সেটা আমাদেরকে নিশ্চিত করছে। কিন্তু হঠাৎ কেন চট্টগ্রামে আওয়ামী লীগ এই তিনটা ঝটিকা মিছিল করলো, এটা নিশ্চয়ই অনেকের কাছে প্রশ্ন জাগবে যে চট্টগ্রামে যেখানে ইসলামী ছাত্র শিবির এবং আপনার ছাত্র দল মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সেই সংঘাত সংঘর্ষ ডালপালা মেলে প্রায় সারা দেশে ছড়িয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার স্রোত গিয়ে ধাক্কা দিয়েছে, সেই শিবির এবং ছাত্র দলের যে গোলযোগ, এই গোলযোগের মধ্যে আপনার হঠাৎ করে ছাত্রলীগ চট্টগ্রামে তিনটি জায়গায় মিছিল করলো। চট্টগ্রাম নগরে একদিনে 3 স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। চট্টগ্রাম নগর একদিনে 3 স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। 3টি মিছিলের ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায় নগরের জিএসসি 2 নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। জিএসসি এলাকার মিছিলটি আজ সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে। জিএসসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন। অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগার পাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লাল টুপি পরে 2 নম্বর গেট এলাকার একটি মিছিল হয়েছে। জানতে চাইলে নগরের পুলিশ সহকারী কমিশনার আমিনুর রশিদ, তিনি বলছেন, আমরা তদন্ত করছি, মিছিলগুলো ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহেও চট্টগ্রামে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মাথায় লাল টুপি পরে মিছিল করেছিল। এবং এই লাল টুপির হঠাৎ করে রহস্যটা কি? জুন জুলাই আন্দোলনে লাল বদর বলে সেই আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের লোকজন বা আওয়ামী লীগ ঘরানার লোকজন, এবং সেই সময়ে লাল স্বাধীনতা, লাল বিপ্লব সেগুলো বলা হয়েছে। তার সাথে কি কোনো প্রতীকী মিল রেখে এই লাল টুপি পরে ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা এখন মিছিল শুরু করেছে এবং সেই মিছিলের জোয়ার স্রোত আসলে কোথায় ধাক্কা দিতে চায়? 2024 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিরা মার্কিন ডিপ স্টেটের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে এক দীর্ঘকালীন সংকটের মধ্যে নিপতিত করেন। জঙ্গিরা এমন এক গর্ত খুঁড়েছে, সেই গর্ত থেকে বাংলাদেশের মানুষ আজকে চিন্তা করছে যে এই বাংলাদেশ কখনো বের হয়ে আসতে পারবে কিনা। একমাত্র জঙ্গিরা ছাড়া আমি মনে করি এমনকি বিএনপির সমর্থকরাও আজকে চিন্তিত, সত্যিকারে বাংলাদেশ কি এই দীর্ঘকালীন সংকট থেকে উত্তরণ করতে পারবে। আসুন সেই বিষয়টা আমরা একটু ভেবে দেখি। আগে আমরা একটু স্মরণ করি 2024 সালে কি ঘটেছিল।
2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর তিনি কয়েকজন যুদ্ধাপরাধীকে বিচারের সম্মুখীন করেন এবং অত্যন্ত ফেয়ার ট্রায়ালের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করেন। এটার প্রতিশোধ হিসাবে মূলত বাংলাদেশের জামাত এবং বিভিন্ন স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে তারা বিভিন্ন বিদেশি শক্তি যারা বাংলাদেশকে দুর্বল করতে চায় তাদের সহযোগিতা গ্রহণ করে। সেখানে তারা বিভিন্ন ধরনের অনলাইন সন্ত্রাসীদের নিয়োগ করে। সাইবার সন্ত্রাসীদের মধ্যে সবচেয়ে বড় ছিল পিনাকি, তার সাথে ছিল ইলিয়াস, কনক সারোয়ার, মাহমুদুর রহমান, সাথে ছিল যারা অফলাইনে কাজ করে কিন্তু অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়, ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এইভাবে অনেক লোক, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, এমনকি আরো সীমিত পর্যায়ে অত্যন্ত বিষাক্তভাবে কষা জাহেদ নামে পরিচিত বর্তমানে তারেক রহমান সরকারের উপদেষ্টা জাহেদুর রহমান, এর সাথে আরো যুক্ত হয় অনেক ধরনের অনলাইনে প্রপাগান্ডিস্ট, একজন আছে ফাহাম আব্দুস সালাম, আরো অনেক জুলকার নায়েন সায়ের, অসংখ্য প্রপাগান্ডিস্ট একসাথে একই সুতায় তারা বাঁশি বাজিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর 3টা অপবাদ তারা আরোপ করেছে। এক হলো দুর্নীতি, সব টাকা চুরি হয়ে যাচ্ছে, দুই হলো যে বাংলাদেশকে, দুই হলো যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, 3 হলো বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা এখন হিসাব করে যদি দেখি যে 3টাই প্রচন্ড মিথ্যা প্রপাগান্ডা ছিল। তারা এমনকি শেখ হাসিনা সরকারের যা বাজেট ছিল 16 বছরে, সেই বাজেটের কেউ 40%, কেউ 75% হিসাব করে দেখিয়েছে। 60% হিসাবে এই যে $234 বিলিয়ন হিসাব দেবপ্রিয় বের করেছিল সেটাকে। তারপরে মানবাধিকার লঙ্ঘনে, হ্যাঁ, কিছু জামাত, জঙ্গি, হেফাজত এবং আত্মঘাতী জঙ্গিদের জেলে ঢোকানো হয়েছে, কিন্তু কয়েকটা মানুষ গুম হয়েছে, পরে দেখা গেল যে এরা শান শওকতে ছিল গুমের নামে, সেই গোলাম আজমের ছেলে কিংবা মীর কাসেম আলীর ছেলে কিংবা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের ছেলে। আবার আরেক দিকে দেখা গেছে যে সবচেয়ে একটা আলোচিত গুম ছিল বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম। সেটা কিন্তু বিএনপির অভ্যন্তরীণ ভাবে বিএনপির নেতারাই বলেছে যে এটা কিন্তু বিএনপির একটা অভ্যন্তরীণ কোন্দলের ফসল। আর ইলিয়াস আলী নিজে যেহেতু জীবনে অনেক খুন করেছেন, অনেক খুনের সাথে জড়িত, এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন, কেউ যদি কোনো খুন করে ফেলে নিজ হাতে বা খুন করায়, সে কিন্তু আসলে আর কখনো জীবনে স্বাভাবিক মানুষ হতে পারে না। ইলিয়াস আলী আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনকার পরিচিত মানুষ, উনি এখন নাই দুনিয়াতে, ওনাকে নিয়ে কিছু বলবো না, কিন্তু এইভাবে কিছু গুম খুন, কিছু দুর্নীতি এবং সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। দেখা গেল এই প্রপাগান্ডাগুলো আজকে যদি আমরা পরীক্ষা করি, এর 75 থেকে 80% হলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া ষড়যন্ত্র ছিল, যেখানে অর্থ ঢেলেছে বিভিন্ন বিদেশি শক্তি, এবং যার মধ্যে একেবারে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আমরা শুনেছি যে কত $মিলিয়ন এসেছে। পরবর্তীতে আরো অনেক অনেক হিসাব দেওয়া হয়েছে কিভাবে আপনার থোকে 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 মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে টাকা দিয়েছে এবং বাংলাদেশের সব ধরনের শিল্পী, সাহিত্যিক, নাটক করে, অভিনেতা, অভিনেত্রী, এদের সবাইকে মোটামুটি ডিপ স্টেট টাকা দিয়ে কিনে ফেলেছিল। এবং এরা সাথে সমকামী, বিষমকামী অনেক ধরনের মানুষ, যারা রাস্তায় নামলে মানুষ খুব মনোযোগ দিয়ে তাদেরকে দেখে, এদের সবাইকে তারা কিন্তু কিনে ফেলেছিল। কিনে ফেলে 24 সালের জুলাই আগস্টে তারা চূড়ান্ত আঘাত হানে। সেখানে জঙ্গিরা জঙ্গিদের খুন করতে থাকে। সবচেয়ে বিখ্যাত 2টা খুন ছিল আবু সাইদের খুন। পুলিশ তাকে রাবার বুলেট মেরেছে, জঙ্গিরা তাকে টেনে নিয়ে গিয়ে মাথা থেতলা করে দিয়ে মেরে ফেলেছে। আর তারপরে মুগ্ধ নামে এক সফট কোর জঙ্গি পানি দিচ্ছিল, তাকে জঙ্গিরা পেছন থেকে গুলি করে মেরে ফেলেছে। এইভাবে জঙ্গিরা অসংখ্য জঙ্গিকে মেরে ফেলেছে এবং আত্মঘাতী জঙ্গিদের সামনে বসিয়ে রাখা হয়েছিল। এইসব আত্মঘাতী জঙ্গির 2-1 পুলিশের গুলিতে মারা গেছে। আমরা দেখেছি একজন পুলিশ অফিসার অসহায়ভাবে বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্যার একটা মারলে সেটা পরে, বাকিরা যায় না। আমরা কিন্তু তখন কেউ বুঝতে পারিনি, আমরা কিছু মানুষ বুঝতে পেরেছিলাম। আমি গর্ববোধ করে বলতে পারি
যে আমি এটা কিন্তু ওই সময়ই বুঝতে পেরেছিলাম যে এগুলা সব আত্মঘাতী জঙ্গি, এগুলো ওইখানে চলে গেছে এই উদ্দেশ্যে যে ওরা জীবনটা দিয়ে দিবে কিন্তু শেখ হাসিনার সরকার পড়ে যাক, কারণ ওরা বিশ্বাস করে ওইখানে ওরা মরে গেলে সাথে সাথে ওরা বেহেশতে চলে যাবে। সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজুর রহমান, নাসির পাটোয়ারি, পরবর্তীতে আমরা এই যে যতগুলো আত্মঘাতী জঙ্গিকে দেখেছি পরবর্তীতে টাকা পয়সা কামিয়ে মন্ত্রিত্ব করে বড়লোক হয়ে যেতে, এগুলো মূলত ছিল সব জামাতের সেট করা আত্মঘাতী জঙ্গি। ওরা যদি ওইখানে পরবর্তীতে হাদি নামে একটা জঙ্গি, যেটাকে আবার জামাত এবং ইউনূস সরকার মিলে তারা ঐক্যজোট হয়ে মেরে ফেলেছিল, এই সবগুলা জঙ্গি কিন্তু ওইখানে আপনার জড়ো হয়েছিল এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে। তারপরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বিভিন্ন রকম মহিলাকে নামানো হয়েছে, আঁচল থেকে কলা বের করে দিচ্ছে, পাউরুটি বের করে দিচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর অকাতরে কান্নাকাটি করছে ওই বাঁধনের মতো। এইভাবে অভিনয় করে করে বাংলাদেশের মানুষের একটা অংশকে তারা একেবারে আবেগে বশীভূত করে তারা এই জজবাটা তুলেছিল, এবং যার ফলশ্রুতিতে এবং সাথে আমরা দেখেছি যে সরকার কারফিউ করেছে কিন্তু সেনাবাহিনী সেটা তামিল করছে না। তখন যদি শেখ হাসিনা সরকার সাথে সাথে ওয়াকারকে বরখাস্ত করে কোনো দেশপ্রেমিক আর্মি অফিসারকে সেনাবাহিনী প্রদান করত, তখনও কিন্তু এই 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 ইয়েটা জঙ্গিদের এই উন্মত্ততা, এই জঙ্গিদের এই জঙ্গি উত্থান কিংবা তাণ্ডব, এটা কিন্তু সফল হতো না, কোনোভাবে এটা সফল হতো না। ওয়াকারের জায়গায় যদি আমাদের আগের সেনা প্রধান কেউ থাকতেন, যেমন জেনারেল আজিজ বা এরকম শক্ত মনের কোনো জেনারেল যদি থাকতেন, তাহলে কিন্তু 24-এর এই জঙ্গি উত্থান ডিপ স্টেট জড়িত থাকা সত্ত্বেও কিন্তু সফল হতো না। ফলে বাংলাদেশ আজ যেই গর্তটাতে পড়েছে, এই গর্তে বাংলাদেশ কিন্তু পড়তো না। এই পটভূমিকাটা কেন বললাম জানেন? এইটাকে এখনো আপনারা মনে প্রাণে গ্রহণ করতে পারেন নাই। এটা যে সম্পূর্ণরূপে একটা ষড়যন্ত্র ছিল, এটা যে একটা জঙ্গি উত্থান ছিল, এটা যে আত্মঘাতী জঙ্গিরা ঘটিয়েছে। হ্যাঁ, এখানে বিএনপি ছিল, বিএনপির থাকাটাকে আমি মনে করি যে এটাকে জায়েজ হিসাবে ধরে নিতে পারি আমরা আপাতত। বিএনপি তো রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য যে কোনো কিছু করবেই, সেখানে বিএনপির দায় কত বা দায় কতটা না সেই বিশ্লেষণে এখানে করে আমি এটাকে জটিল করতে চাই না, কিন্তু যেটা হয়েছে সেটা হলো এটা পুরোপুরি স্বাধীনতা বিরোধীদের একটা জঙ্গি উত্থান। তারা সফল হয়েছে যুদ্ধাপরাধী বিচারের আপনার প্রতিশোধ নিতে, তারা সফল হয়েছে দ্বিতীয়বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে খুন করে সপরিবারে তারা একবার 71-এ তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে, তারা আবার 2024 সালে প্রতিশোধ নিল। কিন্তু প্রতিশোধ নেওয়ার পর কি হলো? বাংলাদেশ পড়ে গেল এক গভীর খাদে। সারা গত 4 থেকে 5 দশক ধরে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কুখ্যাত এক ডাকাত তৈরি হচ্ছিল এই বাংলাদেশের জমিতে পয়দা হওয়া ইউনূস। তাকে তারা শত শত পুরস্কার দিয়েছে, নোবেল পুরস্কার দিয়েছে এই একটি মিশন সফল করার জন্য। শেখ হাসিনা যে 16 বছর মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন 24 ঘন্টা খেটে কষ্ট করে দেশটার একটা অর্থনৈতিক উন্নয়ন করলেন, দেশটাকে বিশ্বের দরবারে একটা রোল মডেল হিসাবে হাজির করলেন, বাংলাদেশের গরিব দুঃখী মানুষের হাতে কিছু টাকা পয়সা আসছিল, রাস্তাঘাটের উন্নতি হচ্ছিল, বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছিল, মানুষ চারিদিকে উন্নয়ন দেখতে পাচ্ছিল, এগুলো সব স্থবির করে দিল এসে ইউনূস আর তার ডাকাত বাহিনী কি করলো? শেখ হাসিনা রেখে যাওয়া টাকা পয়সা তো খেয়েছে আপনার প্রচুর ঋণ করেছে। কত ঋণ করেছে আপনারা এগুলো হিসাব করে নিয়ে রাষ্ট্রীয় অর্থ ঋণ করে খেয়েছে, তারপরে রেখে যাওয়া টাকা পয়সা খেয়েছে, আবার আমেরিকার কাছে গোলামি চুক্তি করে সেখান থেকে কত ভাবে, সেটা তো নগদ টাকা তো আর খায়নি বা খেয়েছে আমি জানি না, কিন্তু কিভাবে বাংলাদেশকে আপনার চিরজীবনের জন্য একটা ইয়েতে ফেলে দিয়ে গেল, একটা গোলামির জিঞ্জির পরিয়ে দিয়ে সে কিন্তু চলে গেল। বাংলাদেশের মানুষ কিন্তু তার উপর খেপছে না, সে এমনকি শুকরের মাংস আমদানিও বাধ্যবাধকতামূলক করেছে। যে বাংলাদেশের মানুষ জঙ্গিদের এত প্রিয়, যে বাংলাদেশের মানুষ মৌলবীদের এত প্রোটেকশন দেয়, তাদের যত ধরনের অবুঝ কথা আছে, অযৌক্তিক কথা আছে, এগুলা শুনে কান্নাকাটি করে, সেই বাংলাদেশের মানুষ কিন্তু এই শুকরের মাংস খেতেও এখন রাজি হয়ে গেছে ইউনূসের মতো একটা চতুর বিশ্ববাটপারের ফাঁদে পড়ে। কিন্তু বাংলাদেশ দেখেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনভাবে ধ্বংস হয়েছে, ইউনূসের চুরিদারির পরে তারেক রহমান ক্ষমতায় আসলেন, তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় আসলো, 24-এর যে 24-এ যে জঙ্গি কোয়ালিশন হয়েছিল তার একটা অভ্যন্তরীণ
ব্যবস্থাপনার মাধ্যমে। কিভাবে? সেই জঙ্গি কোয়ালিশন যে সমর্থকরা আছে বাংলাদেশের 40-50% জনগণ, তাদের মধ্যে একটা ইলেকশন করে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং তার সমমনা সহযোগী দলগুলাকে বাইরে রেখে তারা একটা ইলেকশন করলো। সেই ইলেকশনের মাধ্যমে তারেক রহমান সাহেব ক্ষমতায় এসেছেন। তারেক রহমানকে যদি যেদিন এই কথা ভুলে যাবেন যে তিনি মাত্র দেশের 40-50% মানুষের অভ্যন্তরীণ বন্টনের একটা প্রক্রিয়া হিসাবে তিনি ক্ষমতায় এসেছেন, এই কথাটা যেদিন তিনি ভুলে যাবেন, সেদিন তিনি তার যে ভবিষ্যৎ যে অনিশ্চিত, সেটার মধ্যে তিনি আরো বেশি ঘি ঢেলে দিবেন, এই আগুন আরো জ্বলতে থাকবে। আশা করি তারেক রহমান সাহেব এটা কখনো ভুলবেন না। কিন্তু ইউনূসের আমলে আমরা দেখেছি শেখ হাসিনা দেখেন কোভিড দের মতো মহামারী, যেটা আজকে ইরান যুদ্ধ এটার কাছে কিছুই না, সেই কোভিড মহামারী ইয়ে করে আবার কিন্তু দেশের অর্থনীতি ঘুরিয়ে নিয়ে আসছিলেন। শেখ হাসিনা 16 বছরে গড়ে 7% করে জিডিপি হয়েছিল, কোভিডের সময় কমে এটা 3.5 কত জানি হয়েছিল, তারপরে আবার এটা যোগ করলে আপনার গড়ে 7% হবে। ইউনূসের আমল থেকে এটা 3%-এ নেমে এসেছে বাংলাদেশের প্রবৃদ্ধি। আজকে বাংলাদেশের মানুষের বিদ্যুৎ নাই, লোডশেডিং আছে, মানুষের দ্রব্যমূল্য উঠে যাচ্ছে, মানুষের সেই যে ইউনূস যে জঙ্গিতন্ত্র কায়েম করেছিল, যে ডাকাতের শাসন, যে জঙ্গলের শাসন কায়েম করেছিল মবতন্ত্রের মাধ্যমে, সেই মব কিন্তু এখনো কিন্তু শেষ হয় নাই। বাংলাদেশের বুদ্ধিবৃত্তি কোনো কিছু কিন্তু নাই। আপনার সেখানে শিক্ষকদের অপমান করা হয়েছে, সমাজের সব শ্রেণীকে অপমান করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে এবং কত রকমের অপমান মুক্তিযুদ্ধকে তারা করেছে। কিন্তু একটা জিনিস আমি যেটা সবসময় আপনাদের বলে এসেছি, এই জঙ্গিরা কখনো বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করতে পারবে না, এবং সেটা আমি যা কল্পনা করতাম তার চেয়েও দ্রুত ঘটে গেছে। বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে এমন এক জায়গায় পৌঁছে গেছে, এখন তারেক রহমানের সরকারকে ভারত কিছুটা জিয়ে রেখেছে আপনার এই যে ডিজেল সরবরাহ করে, এই ডিজেলটা যদি ভারত ঠিক মতো সরবরাহ না করে, তারেক রহমান কিন্তু সবচেয়ে বড় একটা ধাক্কা খাবেন। এটা তারেক রহমান এবং বিএনপির বন্ধুদের বলবো, আপনারা একটু ভেবে রাখবেন, আপনাদের রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ারই কিন্তু ভারত বিরোধিতা। এটা করে করে আপনারা সবসময় বাংলাদেশের রাজনীতি করেছেন, আজকে আপনারা ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছেন। তো এই জিনিসগুলো একটু যদি ভেবে রেখে ভবিষ্যতে যদি এই এই আপনার এই যে মিথ্যা বানোয়াট ভারত বিরোধী রাজনীতি আপনারা জীবিত রাখেন, ভবিষ্যতে আপনারা বাংলাদেশের রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। যা হোক, যে কথা বলার জন্য এতগুলা কথা বললাম, যেই অবস্থায় বাংলাদেশ আজকে, যেই অর্থনৈতিক সংকটে বাংলাদেশ আজকে এসেছে, সেইখান থেকে কি বাংলাদেশের উত্তরণ হবে? এখানে প্রশ্নটা খুব আপনার বাস্তব, আপনার মনে যে অনিশ্চয়তা সেটাও বাস্তব, কিন্তু উত্তরটা কিন্তু খুব বেশি কঠিন না। প্রথম কথা হলো, আমি যেটা অসংখ্যবার বলেছি, আমার ভিডিওগুলো তো আপনারা খুব বেশি মানুষ শুনেন, আমার ফেসবুক পোস্ট বা যা আমি দু একটা টক শো করি, সেখানে আমি যেটা বলেছি এই কথাটা সবসময়ের জন্য সত্য। সেটা হলো 24-এর জঙ্গি কোয়ালিশনের যেসব শরিক আছে, জামাত, যাদের রাজনৈতিক ক্ষমতা গ্রহণের সুযোগ আছে বা সক্ষমতা আছে, কিংবা বিএনপি, যারা বর্তমানে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত, এদের কারো দ্বারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয়। অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয় এই জন্য যে বিএনপি যে রাজনীতিটা করে, এটা তারা মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শগুলো চর্চা করা উচিত তার প্রতি আবার বিএনপি কিন্তু বিশ্বস্ত নয়। বিএনপি বিশ্বস্ত বরঞ্চ বাংলাদেশে যে মুসলিম লীগ এবং মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র যে এসব আদর্শে বিশ্বাস করে, সেটার প্রতি অনুগত থেকে ওনারা মুক্তিযুদ্ধের কথা বলেন। এই যে বিএনপির আপনার নিজস্ব আদর্শের মধ্যে যে ভেজাল, এটা যতদিন বিএনপি সঠিক না করবে, আমি বিএনপিকে কোনোভাবেই এখানে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবো না। আমি চাই বিএনপি, যারা দেশের বড় একটা অংশ জনগণের সমর্থন তাদের আছে, এইরকম একটা দল যদি সঠিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে চলে আসে, তাহলে বাংলাদেশের জন্য কিন্তু ভালো হবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি বিএনপির জন্য যত কথা বলি, তারেক রহমানের জন্য যত কথা বলি, তিনি কত বছর রাষ্ট্র ক্ষমতায় থাকবেন না থাকবেন এগুলো নিয়ে আমার কোনো ধরনের দুঃখ নাই, তিনি 20 বছর থাকুন, আমার আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের উন্নতি করে তো থাকতে হবে। বিএনপির আপনারা যদি 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখবেন বিএনপির ওই 10টা বছর ছিল অর্থনৈতিক স্থবিরতার বছর। সেখানে কখনোই বাংলাদেশের অর্থনীতি খুব একটা 5%-এর উপরে তারা উন্নতি করতে পারে নাই, প্রবৃদ্ধি।
কারণ হলো তাদের যে আপনার ইকোনমিক দর্শন ছিল, সেইখানে কোনো ধরনের আপনার বড় ভীষণ ছিল না, বড় 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 আপনার কল্পনা ছিল না, যেটা শেখ হাসিনা সরকারের আমলে ছিল। শেখ হাসিনা সরকারের আমলের যে অর্থনৈতিক ভীষণ, এটা তারা কখনো তাদের মধ্যে ছিল না। আর তারেক রহমান যদি এখন কোনো ভিশন ক্রিয়েটও করেন, সেটাও কিন্তু তিনি পরিপূর্ণ করতে পারবেন না। কারণ হলো তারেক রহমানের এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ সহ গোটা মুক্তিযুদ্ধের পক্ষটা কিন্তু এই প্রক্রিয়ার বাইরে। এই প্রক্রিয়া এবং এই অংশটা বাংলাদেশে অর্ধেক মানুষ যারা কিন্তু মূলত বাংলাদেশের দাবিদার, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলো বাংলাদেশের দাবিদার, মুক্তিযুদ্ধের আদর্শ আপনার সঠিকভাবে যারা বিশ্বাস করে না, তারা কিন্তু বাংলাদেশের দাবিদার নয়। এটা কিন্তু আপনি ৭১-এর প্রেক্ষাপটে আপনি এটা কিন্তু সত্য। হ্যাঁ, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষ কথা বলে, এমনকি জামাতও মুক্তিযুদ্ধের কথা বলে। কারণ হলো মুক্তিযুদ্ধের যে একটা শক্তি আছে সেটা তারা জানে, কিন্তু এই শক্তিটা কে তারা কখনো কাজে লাগাবে না। জামাত তো কাজে লাগানো মানে হলো তার পরাজয়। আর বিএনপি সেটা করতে পারে না, কারণ তাদের সমর্থকরা, বিএনপি ভাবে যে বিএনপি যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে চলে আসে আদর্শগতভাবে, তাহলে তারা তাদের সমর্থন হারাবে। বিএনপির যে এই যে একটা ডিলেমা, এটা কিন্তু আমি বুঝতে পারি। সুতরাং সেইখান থেকে বিএনপি কিভাবে বের হয়ে আসবে, এটা বিএনপিকে চিন্তা করতে হবে। কিন্তু বিএনপিকে এটাও দেখতে হবে যে ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত, ২০০১ থেকে ৬ পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে একটা অর্থনৈতিক স্থবিরতার মধ্য দিয়ে নিয়ে গেছেন। অর্থাৎ এই ১০টা বছর বাংলাদেশের জীবন থেকে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। শেখ হাসিনা ১৬ বছরে কেবল বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি হয়েছিল। এরশাদের সময়ও কিছু অর্থনৈতিক উন্নতি হয়েছিল, এবং বঙ্গবন্ধু তো বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন মাত্র ৩.৫ বছরে। আর বর্তমানে যে তারেক রহমান সরকারটা চালাচ্ছেন, এটা কোনোভাবেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে না। এই যে পারবে না কেন? কারণ হলো তারেক রহমানের পক্ষে বাংলাদেশের যে ইতিহাসের শক্তি এবং সভ্যতার শক্তি মানে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেটাই হলো সভ্যতা। যেই সভ্যতা দিয়ে সারা পৃথিবী এগিয়েছে, সেই দুইটা শক্তি তারেক রহমান গ্রহণ করেন নাই। তারেক রহমান যদি ওই দুইটা গ্রহণ না করেন, তারেক রহমান কিন্তু কোনোভাবেই বাংলাদেশের উন্নতি করতে পারবেন না। তারেক রহমানের অনেক জিনিস আমি পছন্দ করি। উনি যে সাদাসিধে চলাফেরা করছেন, সেটা আমি পছন্দ করি। উনি কম কথা বলছেন, সেটাও আমি পছন্দ করি। এগুলা যদি প্রজ্ঞার লক্ষণ হয়, তাহলে তারেক রহমান নিশ্চয়ই এটাও বুঝবেন যে তার হাতে কোনো ক্ষমতা নেই বাংলাদেশের উন্নতি করার, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতি করার। উনি 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 আজকে যেসব চমক দেখাচ্ছেন, যে চমকগুলা পারভেজ মোশাররফ পাকিস্তানে দেখিয়েছে, ইমরান খান পাকিস্তানে দেখিয়েছে, আপনার রড্রিগো দুথার্তে নামে ফিলিপাইনের এক প্রেসিডেন্ট দেখিয়েছে, এগুলো করে তারেক রহমান কিন্তু নিজেকে সাস্টেন করতে পারবেন না। আবার তার কাছে কিন্তু ২১শে আগস্টের যে ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলার বোঝা কিন্তু তার কাছে রয়ে গেছে। আমি তারেক রহমান সাহেবকে এগুলা মনে করিয়ে দিচ্ছি যে আশা করি তিনি এগুলা সব, আমি আশা করব তিনি এগুলো স্মরণ রেখে তিনি ইতিহাস এবং সভ্যতার দুটো শক্তি, ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি, এই দুইটা শক্তিকে আহরণ করার চেষ্টা করবেন। আহরণ করতে পারলে উনি বাংলাদেশের রাজনৈতিক সমস্যারও সমাধান করতে পারবেন, অর্থনৈতিক উন্নয়নও করতে পারবেন। এখন পর্যন্ত তিনি সেটা করেননি, অদূর ভবিষ্যতে করবেন সেটারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, বাংলাদেশে তারেক রহমান সরকারের সময় কোনো ধরনের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এর মধ্যে ইউনূসের আমল থেকে, অর্থাৎ জঙ্গি উত্থানের পর থেকে কত কলকারখানা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন, কত শ্রমিক বেকার হয়ে গেছে আপনারা জানেন। সাথে এখন লোডশেডিং এর কষ্ট, শুধু লোডশেডিং এর কষ্টটা চিন্তা করেন। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে মানুষের লোডশেডিং এর কষ্ট কিন্তু দূর করে দিয়েছিল। এই গরমে মানুষ এখন বুঝতে পারবে যে শেখ হাসিনা কি করেছিল, শেখ হাসিনাকে ঘৃণা করে, শেখ হাসিনার এই জঙ্গিদের ফাঁদে পড়ে তারা কি লস করেছে। এই গরমে কিন্তু তাদের দেহ বলবে, তাদের মস্তিষ্ক না বললেও দেহ কিন্তু ঠিকই বলবে। ঢাকা শহরের, হ্যাঁ, ধনীদের কিছু হবে না, ধনীরা কারেন্ট চলে গেলে, লোডশেডিং হইলে তারা জেনারেটর চালাবে, কিন্তু সেই সক্ষমতা তো সবার নাই সবাই। সুতরাং যারা এই জঙ্গি উত্থানে সেই দিন আপনার জড়ো হয়েছিল, যারা পরবর্তীতে শেখ হাসিনার গীবত করেছেন, শেখ হাসিনা সম্পর্কে মিথ্যা জিনিস বিশ্বাস করেছেন, তারা কিন্তু এগুলো এখন অনুভব করতে থাকবেন। আর ইউনূস তো এমনই কাজ করে গেল, বাংলাদেশের রাজনীতিটাই ছিল কিন্তু এই যে দেশ বিক্রি করা, ভারতের কাছে দেশ বিক্রি করা। একেবারে ১৯৭২ সাল থেকে জাসদ একটা শত্রু বাহিনী ছিল, জাসদ সিরাজ শিকদার একটা ডাকাত ছিল, এরা শুরু করেছিল। সেইটা গিয়ে ২০২৪ পর্যন্ত দেশ বিক্রি চলেছে, এই জিগিরটা বাংলাদেশের আপনার রাজনীতিতে।
ভারতের কাছে দেশ বিক্রি বলে বিএনপি ক্ষমতায় এসেছে, জঙ্গিরা বিভিন্ন সময় সুযোগ নিয়েছে, তারা জনসমর্থন কুড়িয়েছে, ভারত ঘৃণা হিন্দু ঘৃণা ছড়িয়ে বাংলাদেশের মানুষের মনকে বিষাক্ত করে দিয়েছে, কখনো দেশটা কিন্তু বিক্রি হয় নাই। দেখেন আল্লাহর গজবটা কিভাবে আসে। যে গোষ্ঠীটা দেশ বিক্রি দেশ বিক্রি দেশ বিক্রি করে করে 2024-এর জঙ্গি উত্থান করলো, সেই গোষ্ঠীর নেতা ইউনূস 2026 সালে ইলেকশনের 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে একেবারে দাসখত দিয়ে সত্যি সত্যি দেশটা বিক্রি করে দিল। এটা কিন্তু ভবিষ্যতে আমাদের ব্যাপকভাবে আপনার এটার উপর পড়াশোনা করতে হবে। এটা একদিক থেকে যেমন আল্লাহর গজব, গজব এই জন্য বলছি যে গোষ্ঠীটা এই জিকিরটা তুললো তারাই দেশটা বিক্রি করে দিল। যাদের বিরুদ্ধে তুললো সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিংবা তাদের নেতা শেখ হাসিনা, আপনার দেখেন কত ভাবে কত কষ্ট করে এই দেশটাকে সব ধরনের আপনার বিদেশি শক্তি থেকে 2 হাত দিয়ে বুক দিয়ে আঁচল দিয়ে কিন্তু রক্ষা করেছেন। সেটা চীন হোক, সেটা ভারত হোক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তিনি কিন্তু দেশটাকে রক্ষা করেছিলেন বিদেশি শক্তির প্রভাব থেকে, বিদেশিদের হাত থেকে। কিন্তু আমাদের মাথায় আবার ওই জায়গাটা আবার শেখ হাসিনার সাফল্য নাই, যে 71-এর পরাজিত মৌলবাদী শক্তি জঙ্গি জামাত হেফাজত এদেরকে পরাজিত যেহেতু করা হয়নি, ওরা আবার আপনার ফিল্ডে কিন্তু মানুষের মগজটাকে ধ্বংস করে দিয়েছে আপনার ওই যে ভারতের কাছে দেশ বিক্রি ভারতের কাছে দেশ বিক্রি বলে। ফলে বাংলাদেশের মানুষ কোনো রকম প্রমাণ ছাড়াই ভারতের সাথে দেশ বিক্রি ওইটা বিশ্বাস করেছে। আর যখন দেশটা সত্যি সত্যি ইউনূস বিক্রি করে দিল, অর্থাৎ এই পরাজিত শক্তির নেতা, তখন তারা এটা অনুধাবনও ঠিক মতো করতে পারছে না। কিন্তু তাতে কি কারো গায়ে কি লোডশেডিং এর যে গরম চামড়া পুড়ে যাওয়া, এটা কি একটু কম লাগবে? কম লাগবে না। কথা হতে লম্বা হয়ে যাচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম যে এই গর্ত থেকে, অর্থাৎ বাংলাদেশের মানুষের যে আজকে অর্থনৈতিক দুর্দশা, তারা যে ফকির হয়ে গেছে, তারা যে দিন দিন ফকির হয়ে যাচ্ছে, তাদের কড়ায় যে দুর্ভিক্ষ নাড়া দিচ্ছে, এইখান থেকে কি বাংলাদেশ মুক্তি পাবে? এই প্রশ্নের উত্তর এক জায়গায় শুধু আমি দেখি, সেটা হলো যে উত্তর হলো যে বিএনপি এটা ঠিক করতে পারবে না যদি তারা ইতিহাসের শক্তি সভ্যতার শক্তিতে আপনার আপোষ না করে এই দুই শক্তির সাথে। আর দ্বিতীয় হলো একটা জায়গায় আশা আছে, সেটা হলো আফগানিস্তানের দীর্ঘমেয়াদে যে মানুষের অর্থনৈতিক দুরবস্থা চলছে, এটা আফগানিরা মেনে নিয়েছে। পাকিস্তানের যে শাসক গোষ্ঠী আছে সেই দেশের 10-12% জনগণ, এটা ছাড়া পাকিস্তানের 90% যে দরিদ্র জনগোষ্ঠী, এরা কিন্তু পেটে পাথর বেঁধে ক্ষুধাকে মেনে নিয়েছে। বাংলাদেশে এই অবস্থাটা আমার মনে হয় নাই। বাংলাদেশের মানুষ যে ক্ষুধায় পড়তে যাচ্ছে, যে দারিদ্র্যে পড়তে যাচ্ছে, যে দুর্দশায় পড়তে যাচ্ছে, পেটের ক্ষুধা যখন আরো তীব্র হবে, আরো তাদের এই ক্ষুধা দিন দিন তাদের স্মরণ করিয়ে দিবে শেখ হাসিনা কি ছিল, আর তার পরবর্তীতে 24-এর জঙ্গি কোয়ালিশন কি, তখন তারা কিন্তু সত্যি সত্যি রাস্তায় নেমে আসবে। রাস্তায় নেমে আসলে 24-এর জঙ্গি কোয়ালিশনের সব সদস্য কিন্তু আপনার এই বাতাসের মতো ভেসে যাবে। তারেক রহমান এখনই যদি উনি এগুলো চিন্তা করে নিজের ব্যবস্থা না করেন, তিনিও কিন্তু ভেসে যাবেন। তখন কিন্তু আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে, এবং শেখ হাসিনার মতো নেতা যদি আবার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন, আমাদের সঠিক পলিসির মাধ্যমে, সঠিক কূটনীতির মাধ্যমে রাষ্ট্রের ঘুরে দাঁড়াতে কিন্তু সময় লাগবে না। কিন্তু সেটা আজকে ঘুরে দাঁড়াতে যদি 6 মাস 1 বছর লাগে, 5 বছর পরে সেটা 6 মাস কি 10 বছর লেগে যেতে পারে। এখন সেই বিবেচনা বাংলাদেশের মানুষকে করতে হবে। আমাদের করণীয় হলো আওয়ামী লীগের কেউ কারো পেছনে না লিগে, অন্তত নামে ধামে কাউকে বদনাম না করে আমরা সবাই জনসংযোগ করি। আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের দ্বারে দ্বারে যাই, মানুষের লোডশেডিং এর সময় জিজ্ঞেস করি, এবং ব্যাপারগুলো বুঝিয়ে বলি। যে একটা ব্যাপারই যদি আমরা বুঝাতে পারি যে শেখ হাসিনা বিরুদ্ধে রাষ্ট্র বিক্রির অভিযোগ দিয়ে দিয়ে ক্ষমতা এসে সত্যি সত্যি স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রটা বিক্রি করে দিল, যার কারণে আজকে লোডশেডিং, এটুকুন যদি আমরা বুঝাতে পারি। কিন্তু এটার জন্য কিন্তু দীর্ঘ প্রক্রিয়া, আপনি এটা একদিনে বললে সে বুঝবে না। সে তো মগজ ধোলাইকৃত হয়ে গেছে, তার ব্রেইনের যে আপনার যে হার্ডওয়্যার, এটাকে রিওয়্যার করতে হবে, নতুন করে সফটওয়্যার বসাতে হবে। কাজটা কঠিন, কিন্তু বারবার বলে 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 যদি আমরা তাদেরকে বুঝাতে পারি, দ্রুত মানুষগুলো বুঝবে। এই অসহায় দরিদ্র মানুষগুলো মধ্যবিত্ত শ্রেণী, যারা সত্যিকারের এই বাংলাদেশের এই বর্তমান দুরবস্থার এই সংকটের 24-এর জঙ্গিদের খোঁড়া গর্তে যারা সবচেয়ে বেশি অসহায়, যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এবং কষ্ট পাবে, তাদেরকে যদি আমরা সঠিক জিনিসটা ধরিয়ে দিতে পারি, সঠিক এবং কিভাবে এখান থেকে উত্তরিত হতে হবে
এবং কে সেটা পারবে, এটা যদি আমরা সত্যিকারে বুঝিয়ে দিতে পারি, এবং যেটা বোঝানোর অমিত সম্ভাবনা আছে কিন্তু খুব একটা সহজ নয় মগজ ধোলাইকৃত হয়ে যাওয়ার কারণে, সেটা যদি আমরা করতে পারি, এই জনসংযোগটুকু করলে বাংলাদেশ একমাত্র রক্ষা পাবে। এছাড়া আপাতত বাংলাদেশের রক্ষা পাওয়ার আমি বিকল্প কিছু দেখছি না। যে জঙ্গি আক্রমণের সম্ভাবনা বাংলাদেশে, এটা আসলে আমার কথা না। এটা আপনারা জানেন যে গত 3-4 দিন যাবত বিভিন্ন নিউজ, এবং সবচেয়ে বড় নিউজ যেটা, সেটা হচ্ছে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী নামে এক ভদ্রলোক, তার পত্রিকাতে একটা নিউজ ছাপা হয়েছিল যেখানে বলা হয়েছিল জঙ্গি কানেকশনের সম্ভাবনায় বিমান বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা চলছে। এবং তিনি গতকাল আরেকটা নিউজ করেছেন এবং আজকেও একটা নিউজ করেছেন, পুরোটাই এই জঙ্গি কর্মকাণ্ডের উপরে বাংলাদেশে কি অবস্থা চলছে। এরপরে আপনারা এই যে এখন যেটা দেখছেন আমার পেছনে, পুলিশের যে সতর্কবার্তা, সারা বাংলাদেশে পুলিশকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, তাও বলা হয়েছে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে। এবং সেখানে বলা হয়েছে 2 জন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা বা কিছু, তাদের সাথে জঙ্গি সম্পৃক্ততার কিছু গোপন নথিপত্র সরকারের হাতে গেছে। তবে এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার 2024-এর 5ই আগস্টের পরবর্তী যেভাবে বিভিন্ন আপনার জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, গত 2 বছরে যেভাবে জঙ্গি উৎপাত বেড়েছে, তাতে আপনার সামান্যতম হলেও আঁচ করতে পারেন। যেটা আমরা এতদিন বলার পরও অনেকে বলেছে যে ধুর ভাই, এটা আপনাদের প্রভাগান্ডা বা আওয়ামী লীগের প্রভাগান্ডা, না দেশে মৌলবাদী নাই, দেশে ওই নাই সেই নেই। এরপরেও আপনারা দেখেছেন যে পাকিস্তানের তেহরিকি তালিবান টিটিপির সাথে একত হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ভিতরে সাথে যুদ্ধ করতে গিয়ে 3 জন বা 4 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ভারতে আপনার মার্সেনারি গ্রেপ্তার হয়েছে 7 জন, এর মধ্যে 35 জন আবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, যেখানের মধ্যে প্রায় 13 জনই বাংলাদেশি জঙ্গি। সব কাহিনী মিলে একটা বিতিবিচ্ছিরি অবস্থা। তার আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী কে। তবে আমার কাছে যতটুকু খবর আছে তাতে আপনাদের বলি, নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর বাবা একসময় র, মানে ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা, পৃথিবীর বিখ্যাত 5টা গোয়েন্দা সংস্থার ভিতরে র একটা। আমার রকে হেল্প করে কিন্তু আপনার কেজিবি, মানে সাবেক রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা কেজিবি, এবং মোসাদ, ইসরায়েলের মোসাদ। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যদি বলা হয় এখন নাম্বার 1-এ মোসাদ আছে, এরপর আছে সিআইএ, এরপরে কেজিবি আছে, টার্কির আছে, এবং র আছে। তো এই রয়ের চিপ চিপ না, রয়ে খুব ভালো পজিশনে কাজ করতে হচ্ছে চন্দ্রনন্দীর বাবা, এবং উনি কাজ করতে হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই বেলটার ভেতরেই উনি কাজ করতেন, যার কারণে ওনার কানেকশন ছিল কিন্তু প্রচুর প্রচুর কানেকশন এইসব দেশের সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের সাথে, খুব ভালো কানেকশন। ওনার বাবা চাকরি নিয়ে মারা গিয়েছেন সম্ভবত, কিন্তু ওই কানেকশনের 99% এখন চন্দন নন্দীর সাথে আছে। উনি জানেন ওনার বাবা এত বড় ছিলেন, কিন্তু কারো না কারোর সাথে তো ওনাদের পরিচয় আছেই। আর সেই পরিচয়ের সূত্র ধরে হয়তো উনি খবরগুলো অনেক আগেই পেয়ে যান বা পাচ্ছেন, যার কারণে উনি কিন্তু নিউজটা ফ্লাশ করেছিল যে জঙ্গি আক্রমণ। বাংলাদেশ সরকার এখন যেটা বলছে পুলিশকে, যে সেটা হচ্ছে যে বা আপনার নর্থ ইস্ট নিউজে যেটা উঠেছে, সেটা হচ্ছে শাহবাগ, সংসদ ভবন সহ আরো কিছু সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি হামলা হইতে পারে। তো আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে, কোত্থেকে পেয়েছি ভাই এটা জিজ্ঞেস করবেন না প্লিজ। এই খবরগুলোর মধ্যে হচ্ছে যে রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর হতেও পারে, নাও হতে পারে, এটা 50-50 চান্স। তবে রেলওয়ে এবং বিমানবন্দর এটাও খুব হাইলি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আপনার খবরে দেখেছেন যে ঢাকা, চট্টগ্রাম এবং যশোর, এই 3 জায়গার বিমান বাহিনীর যে ঘাঁটিগুলো আছে এগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখান থেকে সম্ভবত আপনার 7 বা 8 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে চোখে চোখে রাখা হয়েছে। সকলের ছুটি বাতিল করে দিয়েছে, সমস্ত মোবাইল ফোন একসাথে আপনার নিয়ে নিয়েছে। তার মানে একটা রেড অ্যালার্ট আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের পর থেকে সেনাবাহিনী কিন্তু রাস্তা থেকে সেনাবাহিনী কাজ করছে। তবে এখনকার যে রিপোর্ট,
সেটা শুধুমাত্র বিমান বাহিনী না, বিমান, নৌ এবং সেনা 3 জায়গাতেই আছে এই গোষ্ঠী। এবং এইখানে সরকার যেটা বলছে 2 জনের পাওয়া গেছে যারা সাবেক, তা নয়। সাবেক কর্মকর্তার মধ্যে এর আগে আরেকজন সেনা কর্মকর্তাকে আমেরিকা পর্যন্ত পুরস্কার ঘোষিত, কি জিয়াউল হক বা কিছু একটা নাম, তাকে এখনো ধরা যায়নি। এছাড়া অনেক জঙ্গি বেরিয়ে এসেছে, আপনারা জানেন। তবে যতটুকু খবর, তার মধ্যে বিমান বাহিনীর 15 জন, নৌবাহিনীতে আছে 5 জন এবং সেনাবাহিনীতে আছে 20 জন, মোট 40 জন। এই সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ডের কারণে ওনারা এখন হয়তো গৃহবন্দী, জেলবন্দি তো হবে না, আর এরা যেহেতু এখনো সামরিক কর্মকর্তা, মানে ওনাদের আন্ডারে আছেন। এবং ওনাদের যা ফাইলপত্র ঘাটাঘাটি করা আছে তাতে দেখা গেছে যে ঠিকই আছে। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক তালিবানের সাথে ওনাদের একটা সম্পর্ক আছে। ওনারা তাদের কাছ থেকে ট্রেনিং পেয়েছেন, তাদের ট্রেনিং দেন বিভিন্নভাবে। বাংলাদেশে পাকিস্তানের তেহরিক তালিবানের অনেকেই আসছেন, সেইখানেও ট্রেনিং নিয়েছেন। এটা কোথায় ট্রেনিং হয়, কি হয়, সেটা গোয়েন্দারাই বলতে পারে। এখন আমি বা আপনি যদি বলি, এটা আসলে ঠিক হবে না। তো এই ঘটনায় এবং তারা বাংলাদেশে কিছু একটা ঘটাতে চলেছে। এখন কি ঘটাতে চলেছে বা কি হবে, কত লোক মারা যাবে, সেটা উপরওয়ালাই জানে। কিন্তু কিছু একটা ঘটনা, কারণ এখানেও ডিপ স্টেটের খেলা আছে। আপনাদের যদি ছোট করে একটা কথা বলি, যে নির্বাচনের আগে একসময় আপনারা জানতেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে ইলেকশন করানোর একটা কথা চলছিল। কিন্তু সেখানে যতটুকু শুনেছি যে আওয়ামী লীগ নেত্রী রাজি হয়নি। তার কারণ হচ্ছে যে ওদের যে সংকল্প ছিল, সেখানে ওরা জামাতকে ক্ষমতায় আনতে চেয়েছিল, ডিপ স্টেট। নেত্রী রাজি হয়নি, যেটা আপনারা শুনে থাকবেন হয়তো। জামাতকে রাজি হয়নি, আবার জামাত ওইদিকে ইন্ডিয়া ভারত বর্ডারের সব অঞ্চলে সবগুলোতে জিতেছে। মমতা দিদির অবদান নাকি শোনা যাচ্ছে। তো এইসব কারণ মিলে সম্ভবত আপনার ওই ডিপ স্টেটের ওই খেলা, যে চায়নাকে বাধা দিতে হবে। সুতরাং চায়নাকে বাধা দিতে হইলে কি করতে হবে, চায়না যাতে বাংলাদেশের দিকে না আসতে পারে, বা ভারত যাতে বাংলাদেশ মানে বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতকে অস্থিতিশীল করা, আর এইদিকে ওরা এখানে থেকে চায়নার উপরে চোখ রাখা। এটা হচ্ছে মূল কাহিনী। আর যদি এইসব সন্ত্রাসী আক্রমণ বা জঙ্গি আক্রমণ না করতে পারে, তাহলে আমেরিকা খুব দ্রুত বাংলাদেশে ঢোকা সম্ভব না। ওইদিকে মায়ানমারের যে গোষ্ঠীগুলা এখন যুদ্ধ করছে, যাদের এখন দরকার চট্টগ্রাম সহ 7 সিস্টার কিছু অংশ এগুলো দখল করা, মানে একটা জিও পলিটিক্স, একটা বিশাল খেলা চলতেছে। তবে এটা যে কালকে হয়ে যাবে, পরশু হয়ে যাবে, বা 2 মাস 2 বছরের ভেতর হবে, তা না। এগুলো প্ল্যান চলে 10-12 বছর, 15 বছরও লাগে। কিন্তু দেশ অস্থিতিশীল করে ফেলার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘটতে পারে। তবে এটা মানে সময় আর বেশি দিন নাই, খুব সহসাই হয়তো বড় কিছু ঘটবে। যার কারণে বিভিন্ন পত্রিকায় নিউজ হচ্ছে এখন পুলিশকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। সেটা সব বিষয় মিলে আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখেন। কোথায় কি দেখেন, কোথায় কি হচ্ছে, আসলে এগুলো একটু নিজেরাও খবর রাখেন। পারলে আমাদেরও জানান, প্রশাসনকেও জানান। জঙ্গি হামলা থেকে দেশ বাঁচাতে হবে। জঙ্গি হামলা হলে আপনি আমি সবারই ক্ষতি। দেশ যখন জঙ্গিবাদের দিকে যায়, তখন সবার ক্ষতি হয়। যেমন আফগানিস্তান দেখেন, আজকের সিরিয়া দেখেন, ইরাক দেখেন, পাকিস্তান দেখেন। প্রতিদিন বোম ফুটে, মসজিদে বোম ফুটে, স্কুলে বোম ফুটে, ছাত্রছাত্রী মারা যায়, বাচ্চারা মারা যায়, শিশুরা মারা যায় প্রচণ্ড। আর এটা তো পুরোটা ডিপ স্টেটের খেলাই চলে। কারণ আমেরিকা, তারা যখন তাদের স্বার্থ হাসিল করতে হয়, সেই দেশে ইসলামী মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান ঘটায়। এবং সেটাই হয়তো ঘটছে। পাকিস্তানও এটার পেছনে আছে হয়তো। তবে তেহরিকি তালিবান যেহেতু পাকিস্তান সরকারকে নাকে দম করে রেখেছে, সুতরাং সেটা এখন এইখানে বাংলাদেশে এসে তারা কি করবে, সেটা হচ্ছে মূল বিষয়। তবে অবস্থা খুব সঙ্গীন। আপনাদের 40 জন সামরিক কর্মকর্তা, আর্মি নেভি বিমানে 40 জন স্টিল নাও তারা কাজ করে। এই ধরনের 40 জনের উপরে নজর রেখেছে সামরিক গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, সবাই। এবং সারা বাংলাদেশে পুলিশকে রেড অ্যালার্ট করা হয়েছে। শুধুমাত্র সংসদ ভবন বা ইয়ে নয়, আপনার কি বলে শাহবাগ না, সরকারি কোনো যে স্থাপনাগুলো বলা হচ্ছে, এছাড়াও মানুষ যাতে প্যানিক না হয়, যার কারণে বলা হয়নি রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌপথ এবং কিছু স্কুল, মাদ্রাসা স্কুলও এই অঘটন ঘটতে পারে।
চোখ কান খোলা রাখুন, দেখতে থাকি, আমরা খবর পেলে আপনাদের জানাবো। এটা যদি এখন মুক্তিযুদ্ধের পক্ষের দলের কেউ হইতো, এটা যদি আওয়ামী লীগের লোক হইতো, ছাত্রলীগ হইতো, তাইলে দেখতেন এদের জোশ আরো বেড়ে যেত। আমার ভাবির পোলারা মায়ের খাবে, এটাই স্বাভাবিক, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। 6 মাস যেতে দেন, তারপরে দেখতে পারবেন। আমি নির্বাচনের আগেই বলেছিলাম, যদি কখনো এই দেশে নির্বাচন হয়, আমার ধারণা ছিল নির্বাচন হবে না, ওয়াকার সাহেব ক্ষমতায় চলে আসবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, একটা মুসলেকা সরকারের নির্বাচন হয়ে গেছে। তো আমি বলেছিলাম যদি কখনো নির্বাচন হয়, আমাদের ভাবির পোলা এবং এই যারা জামাতের এমপি হবে, এদের অবস্থা কাহিল হয়ে যাবে। এরা বিএনপি ছাত্র দলের হাতে উষ্টা কুন্না খেয়ে সোজা হয়ে যাবে, এবং সোজা হচ্ছে এবং হবে, হওয়া উচিত। আর এরা যা শুরু করেছে, এরা কিন্তু যে যাই বলেন, এদের মূল শক্তি কিন্তু বিএনপি, জামাত না। জামাতেরও মূল শক্তি শেষে বিএনপি। অনেকে হয়তো আমার এই বিষয়ে দ্বিমত প্রকাশ করতে পারবেন। আমি বারেই বলেছি, কয়েকবার বলেছি, যে বিএনপি যদি এই জামাতকে বলে বাইন তালাক দিলাম, 7 দিন না 72 ঘন্টার মধ্যে আপনি জামাত ইসলাম খুঁজে পাবেন না। 72 ঘন্টা, আমি বলে দিলাম আপনাদের। এদের এত ক্ষমতাধর মনে হয় না, মহা ক্ষমতাধর। কিন্তু এরা কার উপরে বসে আছে? ওই হাতির উপরে মাহত বয়ে বসে থাকে, তাকে কিন্তু অনেক বড় মনে হয়, কিন্তু আসলে বড় কিন্তু হাতি। বিএনপির কাঁধে, বিএনপির পিঠে কিন্তু বসে আছে জামাত, তাই জামাত নিজের বড় মনে করতেছে। যখন পিঠে থেকে ফেলে দিবে এই জামাতকে, শিবিরকে, বিএনপি শুধু ঘোষণা করুক যে স্বাধীনতা বিরোধীদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বা জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, দেখেন এই বিএনপি এই জামাত টিকে থাকতে পারে কিনা। যদিও এক একজন এক এক রকম হিসাব নিকাশ করবেন, আমার হিসাব এরকমই, কিন্তু আমি জানি বিএনপি তাদের তালাক দিতে পারবে না। খোদ আওয়ামী লীগই তাদের তালাক দিয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মোল্লার মিলিটারিকে আপনি সাহস করে তালাক দিয়ে দেখেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদেরা, আমাদের দুর্ভাগ্য, যারা মোল্লার মিলিটারিদের নিয়ে সংসার করতেছে। মোল্লার মিলিটারিরা হলো সেই সংসারী বউ যারা কারো কর্তৃত্ব মানে না, মানবেও না, বরং যার সংসার করবে তার অবস্থা কেরোসিন বানাই ফেলবে। আমরা তা দেখেছি। আপনি বলেন তো 2008-এ তারেক রহমানের মাজাটা ভেঙেছিল কারা? নিশ্চয়ই ছাত্রলীগ ভাঙে নাই, যুবলীগ ভাঙে নাই। তারেক রহমানকে মুসলেকা আওয়ামী লীগ নিতে যায় নাই, কে নিয়েছিল? সেনাবাহিনীরাই। সেনাবাহিনীরা তার মাজা হাড্ডি ভেঙে তারপর তাকে লন্ডন পাঠিয়ে দিয়েছিল, আবার তারাই তাকে এনেছে। এই যে যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মিলিটারির সাথে যে সমঝোতা, এটা ভালো না, সেটা কোনো দলের জন্যই ভালো না। আর আওয়ামী লীগের পক্ষে তো কোনোদিনই মোল্লা মিলিটারি ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। তারা অভিনয় করতে পারে। যখন দেখবে যে আওয়ামী লীগ খুব শক্তিশালী হয়ে সামনে চলে এসেছে, বা জনমতের কারণে সামনে চলে এসেছে, তখন মোল্লা আর মিলিটারি এদের সাথে ওই যে বিড়ালের মতো, এরা তার আওয়ামী লীগের রাখা দুধ ভাত গুলো তারা খাবে। জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। এই হামলা করতে পারে চাকরিচ্যুত 2 সেনা সদস্য। এমন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট 14টি দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি আমাদের হাতে এসেছে। চিঠিতে বলা হয়েছে, আগে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই 2 চাকরিচ্যুত সেনা সদস্যের সাথে যোগাযোগ থাকার তথ্য পেয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই গ্রুপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এই খবরটি এমন এক সময় এসেছে যখন এরই মধ্যে গণমাধ্যমে খবর বেরিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এর যোগাযোগ আছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ আমলের জঙ্গি দমনের অভিযানগুলোকে নাটক বলে অভিযোগ করা হতো। ইউনূস প্রশাসন বুক ফুলিয়ে বলতো বাংলাদেশে কোনো জঙ্গি নেই। ইউনূসের আমলে জেল ভেঙে কিংবা জামিনে 450 জঙ্গি মুক্ত হওয়ার পর বলা হয়েছিল দেশে জঙ্গি নেই, আছে শুধু ছিনতাইকারী। অথচ নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2.5 মাসের মধ্যে জঙ্গিদের মধ্যে চাকরিচ্যুত সেনা সদস্যের সন্ধানই পাচ্ছে না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলার আশঙ্কা করছে সেই পুলিশই। নতুনভাবে জঙ্গিবাদের বিস্তার করতে দেওয়ার জন্য গত প্রশাসনে যারা কাজ করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যদি না হয়
তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা কি এভাবেই হুমকির মধ্যে রেখে দেওয়া হবে না? আমাদের হাতে যে চিঠিটি এসেছে তাতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল। পুলিশ সদর দপ্তরের এই চিঠিটির বিষয় হলো নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত। চিঠিটি 23শে এপ্রিল পুলিশের প্রায় সবগুলো শাখা ও ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সকল জেলার পুলিশ সুপার বা এসপিদের কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি পুলিশ ইশতিয়াক আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের চিঠিতে ইশতিয়াক আহমেদকে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী দলের সদস্য বলা হলেও কোন দলের সদস্য সেটি উল্লেখ করা হয়নি। দর্শক, বাংলাদেশের জঙ্গি তৎপরতার অভিযোগে 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 9টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে 2003 সালে প্রথম সংগঠন হিসেবে শাহাদাতি আল হিকমাকে নিষিদ্ধ করা হয়েছিল। সবশেষ 2023 সালের 9 আগস্ট জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়াকে নিষিদ্ধ করা হয়। 23শে এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের বেশ কয়েকটি নাম আছে। তিনি স্বামী বা আবু বক্কর কিংবা আবু মোহাম্মদ নামেও পরিচিত। চিঠিতে জানানো হয়েছে, এই ইশতিয়াক আহমেদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পুলিশ জানতে পেরেছে। শুধু যোগাযোগের তথ্যই নয়, ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছে পুলিশ। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালাতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান বলতে জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বা সেনা সদস্য কিংবা এদের স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রগুলো, শাহবাগ চত্বরের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পুলিশ বলছে, হয় বোমা বিস্ফোরণ ঘটাতে পারে কিংবা দেশীয় ধারালো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে পুলিশ জানতে পেরেছে। চিঠিতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার জোরদারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই 2 চাকরিচ্যুত সামরিক সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে এই 2 সামরিক কর্মকর্তার তথ্য এবং ছবিও যুক্ত করা হয়েছে। এদের একজনের নাম রাহেদ হোসেন মাহিদ এবং আরেকজনের নাম রাকিব হোসেন। দর্শক, পুলিশের এমন কড়া সতর্কবার্তার একদিন আগেই গণমাধ্যমের খবর হলো, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি এর সাথে গোপন সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে এই খবর ছাপা হয়েছে। এই খবরে বলা হয়েছে, টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের বিমান বাহিনীর অন্তত 10 জন সদস্যকে আটক করা হয়েছে এবং অনেককে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সকল বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে ফুল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তৎপরতা শুরুর পরপরই 9 থেকে 10 জন সদস্য পালিয়ে যায়, যাদের মধ্যে 4 জন পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে চলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমান বাহিনীর নিচু পদের সদস্যদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সকল বেসামরিক কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে, 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ বিমান বাহিনীতে পরিচালিত একটি সপ্তাহব্যাপী ঝটিক অভিযান দেশে এবং দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আটককৃতদের মধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্টাফদের উপস্থিতি এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ উগ্রবাদীরা বিমান বাহিনীর স্পর্শকাতর প্রযুক্তি এবং কৌশলগত তথ্যে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, টিটিপির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে নতুন আঞ্চলিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা গত বেশ কিছুদিন ধরেই করা হচ্ছিল। বিশ্লেষকরা মনে করেন, টিটিপি যদি বাংলাদেশে তাদের নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়, তবে তা হবে দক্ষিণ এশীয় যুদ্ধের ইতিহাসে এক বিশাল কৌশলগত পরিবর্তন। তবে দ্য সানডে গার্ডিয়ানে ছাপা হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন বিমান কর্মীকে আটক করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের পর বাংলাদেশে কোনো উপস্থিতি অস্বীকার করেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার দাবি উড়িয়ে দিয়েছে। দর্শক, টিটিপি অস্বীকার করলেও এরই মাধ্যমে বিশ্ব মিডিয়ায় অনেকগুলো খবর বেরিয়েছিল।
টিটিপির হয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছে। বাংলাদেশিরা যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় সেটা নিয়ে গত বছরের 7 ডিসেম্বর দ্য ডন বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছিল। তার আগে গত বছরের 30 সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের তখনকার আইজি বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশিদের মধ্যে কেউ টিটিপিতে যোগদানের চেষ্টা করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, 2007 সালে পাকিস্তানে শরিয়া শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে গঠিত হয় তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি। মূলত পাকিস্তান সরকারের মদদে যেসব যোদ্ধা আফগানিস্তানের সোভিয়েতের বিরুদ্ধে ও ভারতের কাশ্মীরে লড়াই করেছিল, তারাই যখন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন জানায় তখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলে যায়। আফগানিস্তানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এসব যোদ্ধারা আফগান তালেবান, আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের পাকিস্তানে আশ্রয় দেওয়া শুরু করে। পাকিস্তান সরকার যখন এক পর্যায়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা শুরু করে তখন কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে 2007 সালে গঠন করে টিটিপি। বর্তমানে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃত টিটিপি তৎকালীন তালেবান প্রধান মোল্লা ওমরকে তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে ঘোষণা করে এবং সংগঠনটিকে তালেবানের একটি শাখা হিসেবে দেখা হয়। পাক আফগান সীমান্তের দুই পাশে রয়েছে এই সন্ত্রাসী সংগঠনটির শক্তিশালী অবস্থান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করার দায় স্বীকার করেছে টিটিপি। সংগঠনটির বেশ কয়েকটি আত্মঘাতী হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুল পরিমাণে সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটে। গত বছরের 26 সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় টিটিপির বিরুদ্ধে বড় পরিসরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। উত্তর পাকিস্তানের এই জেলাটি দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের কবলে থাকা অশান্ত একটি অঞ্চল। টিটিপির 17 জন সদস্য নিহত হওয়ার মধ্য দিয়ে এই অভিযানটি শেষ হয়েছিল। নিহতদের মধ্যে একজনের নাম ছিল ফয়সাল হোসেন। 22 বছর বয়সী এই যুবক ছিলেন বাংলাদেশি নাগরিক। ফয়সালের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি। তার পরিবার জানতো সে দুবাইতে কাজ করে। তার মৃত্যুর পরই কেবল তারা জানতে পারে যে সে পাকিস্তানে প্রবেশ করে টিটিপিতে যোগ দিয়েছিল। দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গিবাদ দমনে ব্যাপক তৎপরতা ছিল, কিন্তু আওয়ামী লীগের পতনের পর একদিকে জঙ্গিদের কেজি দরে জেল থেকে ছাড়া হয়, অন্যদিকে ইউনূস প্রশাসনের বড় কর্তারা আওয়ামী লীগের ওইসব অভিযানকে জঙ্গি নাটক বলে মন্তব্য করেন। এমনকি ইউনূস আমলে পুলিশের বড় কর্তা বলেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, যা আছে তা হলো ছিনতাইকারী। অথচ ইউনূসের আমলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জঙ্গিদের নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার হিন্দাল সার্কিয়ার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নেতারা ইউনূসের আমলে মুক্তি পেয়েছিল। শুধু মুক্তি পায়নি, অন্তর্বর্তী সরকার অনেক উপদেষ্টার সাথে ছিল তাদের ঘনিষ্ঠতা। ইউনূস সরকার বিদায়ের 2.5 মাসের মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হলো জঙ্গিরা এখন ভয়াবহ হামলা চালাতে পারে। প্রশ্ন হলো, এমন উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি যারা তৈরি করেছিলেন তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? জেল পলাতক 79 জঙ্গি কি এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? যেখানে বিনা বিচারে বহু মানুষ গত 2 বছর ধরে জেল খাটছে, সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 9 জঙ্গি এখনো জেলের বাইরে থাকে কিভাবে? এসব ভয়ঙ্কর জঙ্গিদের বাইরে রেখে জাতীয় নিরাপত্তাকে আদৌ নিশ্চিত করা যাবে? আবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানের সাথে বিমান চলাচল স্থগিত করা হয়েছিল, কিন্তু ইউনূস সরকার আমলে ঘটা করে আবার চালু করা হয় বিমান চলাচল। বাংলাদেশ থেকে জঙ্গি কাজে অংশ নিতে পাকিস্তান যাচ্ছে এমন তথ্য পাওয়ার পরও কেন এখনো দেশটির সাথে বিমান চলাচল অব্যাহত রাখা হয়েছে? বাংলাদেশের সরকার উৎখাতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের সম্পর্ক কি? এই কথাটা গত বেশ কিছুদিন ধরে আমি শুনছি, নিশ্চয়ই আপনারাও শুনছেন, এবং প্রশ্নটা বেশ কঠিন মনে হলো। এর উত্তর আসলে এখন কম বেশি অনেকেই জানেন বা সবাই জানেন। তারপরেও এটি নিয়ে একটু বিতর্ক আছে বলেই আজকে আমার একটু এই বিষয়টি নিয়ে কথা বলবো, এবং এটি আরো বেশ কিছুদিন আগেই কথা বলবার কথা ছিল, কারণ যে রিপোর্টটি নিয়ে কথা বলবো এটি এপ্রিলের 10 তারিখে প্রকাশিত হয়েছে।
নানান ইভেন্টের কারণে এটি আর করা হয়নি। যাই হোক, গুরুত্বপূর্ণ, সে কারণে আজকে কথাটি বলতে চেষ্টা করছি। কারণ এই কারণে কথাটি তুললাম যে এই ইস্যুতে, মানে সরকার পতনের ইস্যুতে এক পক্ষ কি মনে করেন যে তুমুল জনরোষের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু মানে এর বিপরীতে আরেক পক্ষ আছে যে না, এই ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। এবং গত 20 মাসে বিভিন্ন সূত্র এই যে ষড়যন্ত্র হয়েছে এই দাবিটিকে নানানভাবে কিন্তু এস্টাবলিশ করছে, এবং যারা বলছে যে আন্দোলনে পতন হয়েছে সেই দাবিকে প্রত্যাখ্যান করছে। এই যে বললাম যে সামনে এসছে হাসিনা সরকারের পতনের পেছনে দেশের ভেতরের অনেক ব্যক্তি, এটা এখন সামনে এসছে বিভিন্ন সূত্র থেকে বা গণমাধ্যম থেকে, বিভিন্ন জায়গা থেকে, যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের কথা এখন সামনে এসছে। চমকে ওঠার মতো অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম উচ্চারিত হয়েছে এবং হচ্ছে, জানি না সামনে কি হবে। এবং বলার অপেক্ষা রাখে না, এই সরকার পতনের পেছনের কিংবা ষড়যন্ত্রের নেপথ্যের প্রধান কুশীলব এবং প্রধান সুবিধাভোগী হিসাবে মোহাম্মদ ইউনূস এখন মোটামুটি চিহ্নিত এবং প্রতিষ্ঠিত সাধারণ জনগণের মধ্যে। তার সম্পৃক্ততার বিষয়ে এখন তর্ক প্রায় নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, যে কথাগুলো বললাম আসলে এটি যে একেবারে ধ্রুব সত্য এটি তো আমি বলতে পারছি না, কিন্তু যে কোনো অভিযোগ, যে কোনো তথ্য প্রমাণের দাবি রাখে, সাক্ষী, যুক্তি, সকল কিছুর বিনিময়ে এটি প্রমাণিত হতে হয়। তো যেটি নিয়ে কথা বলবো, বললাম যে সিএসবি নিউজ ইউএসএ 10 এপ্রিল তারা একটি প্রতিবেদন করেছে, পেপার ট্রেইল। আপনারা অনেকে হয়তো দেখেছেন, টুকটাক এখানে সেখানে কাজ হয়েছে, কিন্তু বিস্তারিত কাজ হয়নি। কিন্তু তারা প্রতিবেদনটি বিস্তারিত প্রকাশ করেছে। একটি গবেষণা নথির বরাতে তারা এই রিপোর্টটি ছেপেছে, এবং সেখানে ওটা যদি ভালোভাবে আমরা পড়ি বা বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে বাংলাদেশের সরকার পতনে, 2024-এর সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা মোটামুটি পরিষ্কার। শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য বাংলাদেশের কোন কোন এজেন্সিকে, কোন কোন এনজিওকে, কোন কোন প্রকল্পের আওতায় কত বিনিয়োগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে, এটা কিন্তু এই পেপার ট্রেইলে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন আমি সব বলতে পারবো না, গুরুত্বপূর্ণ দু একটি ইস্যু বলছি। অর্থাৎ যে অনেক এনজিওর কথা বললাম, অর্থাৎ এনজিওর সংখ্যা বেশি, প্রকল্পের বা কর্মসূচির সংখ্যাও অনেক। তবে এখানে একটা মারাত্মক চালাকি কিন্তু ছিল। সেটা কিরকম, সেটা বলা হয়েছে যে এক প্রকল্পে বিনিয়োগ করেছে বা করছে, মানে ভাত খাওয়া প্রকল্পে বিনিয়োগ করছে বললো। আসলে ভাত খাওয়া নয়, ওখানে হয়তো কাউকে খুন করা প্রকল্প, এরকম মানে উদাহরণ হিসেবে বললাম। সাধারণত যেভাবে করে থাকে দাতারা, তারা একটি প্রকল্পের বিনিয়োগ করলে বলে দেয় এই এই করতে পারবা, মানে টর যে টার্মস অফ রেফারেন্স তারা ক্লিয়ার করে দেয়। কিন্তু এখানে একটু চালাকি হয়েছে, বলেছে এক, করেছে আরেক। মানে ভেতরে ভেতরে যে লক্ষ্যটা অন্য কিছু ছিল সেটা এতদিন স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ প্রকল্পের ফান্ডিং এবং নাম এবং কাম শুনে দেখে আপনি সহজে বুঝতে পারবেন না এটা সরকার হটানোর কর্মসূচি ছিল বা ষড়যন্ত্র ছিল। এসব কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলেছে, কয়েক বছর ধরে চলেছে, দশক ধরে চলেছে। কোনো কোনো কর্মসূচি অনেকটা আসলে বলতে পারি হাতির দাঁতের মতো। খেয়াল করে দেখবেন, হাতি যে দাঁত দিয়ে খায় আর যেটা দেখা যায় দুটো কিন্তু আলাদা। এখানেও কিন্তু বিষয়টা সেরকম, বলেছে এক, করেছে আরেক, করিয়েছে আরেক। একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গতি প্রকৃতিকে পদচ্যুত করার জন্য এই যে আন্তর্জাতিক, অর্থনৈতিক এবং কৌশলগত নেটওয়ার্ক যেটা তারা অ্যাপ্লাই করেছে, এটাকে আপনি কি বলবেন? শুধু ডিপ স্টেট বলেই ছেড়ে দিবেন? এইটুকু বললেই কি এ সম্পর্কে বলা হয়ে যাবে? আমার মনে হয় না। কথায় বলে না যে অপরাধী তার অপরাধের চিহ্ন ঘটনাস্থলেই রেখে যায় বা ফেলে যায়। এটা তো আমরা নাটক, সিনেমায় দেখেছি বহুবার, আপনারাও দেখেছেন। বাস্তবেও এটা দেখার সুযোগ হলো সিএসবি নিউজ ইউএস এর এই যে পেপার ট্রেইল যেটা তারা প্রকাশ করেছে এর মাধ্যমে। তারা রিপোর্টে যেসব বিস্ফোরক দাবি করেছে, আমি নিশ্চিত আগামীতেও এসব নিয়ে আরো বিস্তারিত কাজ হবে, আরো গবেষণা হবে, তথ্য প্রমাণ নিয়ে হাজির হবে কেউ না কেউ, সত্য তুলে ধরবেন এবং বাংলাদেশের 2024-এর মূল হোতা আসলে চিহ্নিত হবে। সিএসবি নিউজ ইউএসএ পেপার ট্রেইলে যা বলেছে তার সারমর্ম যদি বলি, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির মাধ্যমে গত এক দশকে প্রায় $325 মিলিয়ন বেশি অর্থ বিনিয়োগ করেছে, যেটা সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক,
ও সিভিল সোসাইটি কার্যক্রমে ব্যবহৃত হয়েছে। ওই যে বললাম, এক কাজের জন্য বলে আরেক কাজ করিয়েছে। রিপোর্ট বলছে বিভিন্ন এজেন্সি, এনজিও এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এই অর্থ ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা হয়তো ইউএসএআইডির নাম শুনেছি, ট্রাম্প বলেছেন, আরো কেউ কেউ বলেছেন, ডিপার্টমেন্ট অফ স্টেটের কথা শুনেছি। এটা শুনেই আমরা ভেবেছি যে তালিকা বোধহয় এখানে শেষ না, তালিকা অনেক নাম আছে। আজকে আমি সেই নামগুলো বলবো না। যদি আপনারা মনে করেন এই নিয়ে পরে বিস্তারিত আমার কাজ করা উচিত, আপনারা কমেন্টে জানাবেন, নিশ্চয়ই আমি সেটি করব। আমার কাছে সকল কাগজপত্র এবং দলিল দস্তাবেজ রয়েছে। এই রিপোর্টের দাবি অনুযায়ী এই ফান্ডিং এর লক্ষ্য ছিল রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নির্বাচন এবং গণতন্ত্র বিষয়ক প্রোগ্রাম, যুব নেতৃত্ব প্রশিক্ষণ এবং সিভিল সোসাইটি শক্তিশালী করা। এগুলো তারা বলেছে, যেগুলো এটা ভালো কথা, একটা দেশের জন্য এটি করতেই পারে। কিন্তু এখন জানা যাচ্ছে বা যেভাবে অভিযোগটা সামনে এসেছে বা বিশ্লেষণ করা হচ্ছে, বলা হচ্ছে এই কার্যক্রমগুলো শুধুই উন্নয়নমূলক ছিল না, বরং এগুলো ছিল রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ, ওই হাতির দাঁতের মতো, মানে তাদের টার্গেট পূরণ করবার জন্য। এই অর্থ শুধু সরাসরি সরকারি চ্যানেলেই আসেনি, এজন্য তৈরি করা হয়েছে একটি বড় সাব গ্রান্ট নেটওয়ার্ক, একজন আরেকজন এরকম নানানভাবে ধাপে ধাপে করা হয়েছে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা কাজ করেছে। রোহিঙ্গা সমস্যা থাকার কারণে মার্কিন মদতপুষ্ট মার্কিন নেটওয়ার্কের অনেক এজেন্সি এখানে কাজ করেছে। যাই হোক, তারা সবাই একসঙ্গে কাজ করেছে একই ইকোসিস্টেমের মধ্যে। বলা হয়েছে রাজনৈতিক প্রসেস স্ট্রেংথেনিং এর কথা, শক্তিশালী করবার কথা, এটি তারা বলেছে, কর্মসূচি হিসেবে নিয়েছে। এবং এই প্রোগ্রামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুক্ত ছিল, বিশেষভাবে নির্বাচন, মিডিয়া এবং যুব কার্যক্রমে। এই শুনে তো আপনি সন্দেহ করবার কোনো কারণ নেই, যা বহু স্তরে বিস্তৃত একটি নেটওয়ার্কের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এর আওতায় ট্রেনিং হয়েছে, মিডিয়া এঙ্গেজমেন্টের কাজ হয়েছে, সোশ্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। এখানে আমি মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোকের নাম নিতে পারি, তার সম্পর্কে একটু পরেই বলছি, আপনারা হয়তো অনেকেই তাকে চেনেন বা তার সম্পর্কে জানেন। মাইক বেঞ্চ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি কাঠামোর মধ্যে এমন একটি প্রক্রিয়া থাকে যেখানে কোনো দেশের সরকার যদি কৌশলগতভাবে বাধা হয়ে দাঁড়ায়, এই কথাটি আমি আবার বলতে চাই, কোনো দেশের সরকার যদি কৌশলগতভাবে বাধা হয়ে দাঁড়ায়, মানে তাদের স্বার্থে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তারা কি করে? তাহলে তারা রাজনৈতিক পরিবর্তনকে পলিসি অবজেক্টিভ হিসেবে বিবেচনা করে, যেটি বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে। তিনি বলেন এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের টুল ব্যবহার করা হয়, যার মধ্যে থাকে সিভিল সোসাইটি ফান্ডিং, মিডিয়া প্রজেক্ট এবং যুব সংগঠন। বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। তিনি দাবি করেন এই ধরনের কাঠামো শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে রাজনৈতিক পরিবর্তনের সময় সক্রিয় করেছে, চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের তো এই কাজ বিশ্বব্যাপী। সিএসবি নিউজের রিপোর্টে এই বক্তব্যকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। রিপোর্টের আরো একটি গুরুত্বপূর্ণ অংশের কথা বলতে পারি, তা হলো কিছু প্রকল্পে যুক্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ, যুব নেতৃত্ব প্রশিক্ষণ এবং ডিজিটাল ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। এগুলো শুধু উন্নয়নমূলক কাজ ছিল না, বরং এগুলো ছিল সোশ্যাল ইনফ্লুয়েন্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে ভূমিকা রেখেছে। এগুলো রিপোর্টে যুক্তরাজ্যের ভূমিকা উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং সিভিল সোসাইটি ডেভেলপমেন্টে অর্থায়নের কথাও বলা হয়েছে। এই রিপোর্টের মানে পেপার ট্রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো সময়রেখা, টাইম ফ্রেম। অর্থ প্রবাহ বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে 2018 থেকে 2024 এই সময়ের মধ্যে। 2024 সালে এসে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, পিকে গেছে। এরপর রাজনৈতিক যে তাদের যে অভিষ্ট লক্ষ্য, যে পরিবর্তন তারা চেয়েছিল, এই লক্ষ্য অর্জিত হওয়ার পর থেকে ধীরে ধীরে এই ফান্ডিং কমতে শুরু করেছে। এবং এই চার্ট ফ্লো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটি মানে এটিকেই প্রমাণ করে, কমে গেছে। মাইক বেঞ্চ সম্পর্কে যেটা বলছিলাম, তিনি হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছেন কিভাবে মার্কিন পররাষ্ট্রনীতি প্রণেতারা সিভিল সোসাইটি কাঠামোকে রাজনৈতিক পট পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। বাংলাদেশের ক্ষেত্রে তাই হয়েছে। টাকার কার্লসন একজন বিখ্যাত, তার যে একটি শো রয়েছে, সেই শোতে প্রচারিত এক সাক্ষাৎকারে মাইক বেঞ্চ বাংলাদেশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন।
বেঞ্জ একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, দ্য টাইমস অফ ইন্ডিয়াতে তিনি বলেছেন যে ধরা যাক যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা জরুরি, কোট আনকোট, যাতে চীনকে মোকাবিলা করা যায়, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এতে রাজি নন। তখন আমাদের পররাষ্ট্রনীতি মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিকল্পনাকারী যারা আছেন তারা সিদ্ধান্ত নেয় সরকারি পরিবর্তন করে ফেলতে হবে। হোয়াট হ্যাজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড ইন বাংলাদেশ, এটাই বাংলাদেশে ঘটেছে। তিনি বলেন, একবার এমন সিদ্ধান্ত যদি গৃহীত হয় বা নেওয়া হয়, দেশকে অস্থিতিশীল করার সকল ধরনের উপায় প্রয়োগ করা হয়, বিরোধী শক্তিকে সমর্থন দেওয়া থেকে শুরু করে তথাকথিত কালার রেভলিউশন সংগঠিত করা পর্যন্ত, মানে যেখানে নেতাদের ক্ষমতাচ্যুত করা হয়, কখনো কখনো তারা হেলিকপ্টারে করে পালিয়ে যায়। দুঃখজনকভাবে আপনারা দেখেছেন 5 আগস্ট 2024 শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন, কিন্তু তিনি এই কথাগুলো যুক্তি দিয়ে প্রমাণ করেছেন। বেঞ্চ জানান, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে বাংলাদেশের র্যাপ ব্যান্ডগুলোকে অর্থায়ন করা হয়েছিল। এটি আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন, যেন এই র্যাপ ব্যান্ডগুলো উস্কানিমূলক প্রতিবাদী গান তৈরি করে। হয়েছে না কি যেন, দেশ কি তোর বাবার না কি যেন, এরকম অনেক গান কিন্তু হয়েছে। যাই হোক, লক্ষ্য ছিল শান্তিপূর্ণ প্রতিবাদের নাম দিয়ে মানুষকে রাস্তায় নামানো, যা পরে দাঙ্গায় রূপ নিতে পারে, এবং বাস্তবে সেটাই ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশি তরুণদের আমেরিকান হিপ হপ সঙ্গীতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। র্যাপ সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষ তরুণ এবং পারস্পরিক যোগাযোগ ভিত্তিক নেটওয়ার্ক, বার্তা প্রচারের প্রশিক্ষণ, মানে আলাদা আলাদাভাবে এগুলোকে সাংস্কৃতিক বা উন্নয়নমূলক কর্মসূচি বললেও একটি বিশেষ গোষ্ঠীকে সংগঠিত ও সুসংবদ্ধ কাঠামোতে আনাই ছিল এই অর্থায়ন এবং এই কর্মসূচিগুলোর মূল উদ্দেশ্য। আমি আসলে এই গোটা স্টোরির খুব সামান্য অংশটাই বললাম। চাইলে আপনারা, যেটা বললাম আগে, আপনারা যদি চান এটি নিয়ে আমি আবারও কথা বলবো। শেষ করতে চাই, সুপ্রিয় দর্শক, এই যে বললাম $325 মিলিয়ন, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা প্রশ্ন আসলে, এবং একটা বিতর্ক, এবং একটি পেপার ট্রেইল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ট্রেইল কি শুধু কাগজে সীমাবদ্ধ, নাকি এর পেছনে আছে এমন বাস্তবতা যা এখনো পুরোপুরি সামনে আসেনি? যে মিস্টার শফিকুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের চেষ্টা করেছেন, কিন্তু কথাটা সত্য, কেননা মুক্তাদির বলেছেন এবং যে ইঙ্গিত করেছেন যেখান থেকে আমি নিজেও বহুবার শুনেছি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্যদের কাছ থেকে শুনেছি, এই মন্ত্রিসভার অত্যন্ত প্রভাবশালী মন্ত্রীদের কাছে শুনেছি যে তিনি বিএনপির মনোনয়ন এর জন্য চেষ্টা করেছেন। তারা সত্য মিথ্যা বলেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু তারা এ কথা তাদের কাছ থেকে আমি শুনেছি, এবং রোমিও যখন এটা বলছেন তখন আমি বিশ্বাস করি যে এটা আরও অনেকেই জানেন। মিস্টার শফিকুল আলমকে আমি অন্যদের মতো তিনি জামাত কিনা, জামাত তিনি হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো রাজনীতি যে কেউ করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, তার বিশ্বাস তিনি এনসিপির প্রতি কতটা সহানুভূতিশীল, এবং সেটা একদিকে এনসিপির প্রতি সহানুভূতিশীল, অন্যদিকে বিএনপির মনোনয়ন চাও, আমি সেই ছিদ্রান্বেষণও করতে চাই না, এমনকি আমি কথাও বলতে চাই না অন্যদের মতো। আমি মনে করি এগুলো খুবই নোংরা কথা, এই যে ডাস্টবিন শফিক বলা হয়, গুপ্ত শফিক বলা হয়, আমি এগুলো বলতে চাই না। আমি মিস্টার আলমকে অত্যন্ত ট্যালেন্টেড একজন সাংবাদিক হিসেবে জানি, এবং তিনি একই সঙ্গে নিন্দা করছেন, অন্য একই সঙ্গে সম্পর্ক রাখছেন, বিভিন্ন জায়গায় দেখা হলে, সর্বশেষ তার সঙ্গে আমার দেখা হয়েছে, এই যে সর্বশেষ তিনি যে আমার স্ত্রীর মনোনয়ন পাওয়া প্রসঙ্গে স্ট্যাটাস দেবার আগে মার্কিন দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, এবং ভেতরে এক ধরনের অস্বস্তি থাকলেও তাকে দেখা মাত্র আমি তাকে গ্রিট করেছি, আমিই প্রথম করেছি, এবং তাকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি যখন বিদায় নিয়ে যাচ্ছিলেন তিনি অন্য সবার কাছ থেকে বিদায় নেবার সময় আমাকে বলেছেন জিল্লুর ভাই দেখা হবে। বাট আমি জানি না ভেতরে এই সম্পর্ক থাকবার পরেও কেন তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে প্রচারণাটা তার এবং তার কতিপয় সহকর্মীকে জারি রাখতে হচ্ছে। এখানে বলা ভালো যে অনেকেই আমাকে এই ট্রলের সঙ্গে তো আমি বহুকাল থেকে পরিচিত, এবং এগুলো আমাকে খুব একটা কাতর করে না, এবং এই যে বলছি এটা বলবার মধ্য দিয়ে কেউ মনে করবেন না যে আমি এক ধরনের কাতরতা থেকে এক ধরনের নার্ভাস হয়ে বলছি, কারণ তাহলে আমি প্রতিটা কথাই রিয়্যাক্ট করতাম, সেটা আমি করছি না।
কিন্তু এই আমার লোভ লালসের সম্পর্কে একটু বলে রাখি। আমি খুবই সাধারণ এবং সাদামাটা জীবন যাপন করি। আমার জীবনের যেটুকু চাকচিক্য দেখেন সেটা আমার কাজের কারণে, বা এটাই। আমি একজন ধনী মানুষ নই, কিন্তু একজন সচ্ছল মানুষের মতো জীবন যাপন করবার, একটা সুন্দর জীবন যাপন করবার আমি চেষ্টা করি, এবং আমি কষ্ট করে উপার্জন করে সেটা করি। আমি 18 থেকে 20 ঘন্টা কার্যত, নিশ্চয়ই আমি ঘুমাই, অন্য অনেক কিছুর সঙ্গে যুক্ত, সামাজিক জীবন চর্চা করি, অনেক কিছু করি। আমি প্রচুর পরিশ্রম করি এবং শারীরিক নানা সমস্যা নিয়েও আমি পরিশ্রম করি। আমি আমার সহকর্মীরা সাক্ষ্য দিবেন যে আমি যেসব পরিস্থিতির মধ্য দিয়ে জীবনে গেছি, সেই সব পরিস্থিতিতে কেউ এই টেলিভিশন শো প্রতিদিন করতে পারতো না, কেউ এই সিজিএসের অ্যাক্টিভিটিস প্রতিদিন করতে পারতো না। এর বাইরেও আমি অন্য কাজ করি, লেখালেখি করি, এই যে ব্লগ করছি, আপনাদের সঙ্গে সংযোগ স্থাপন করছি। এখনও মিস্টার তোফায়েল আহমেদ জীবিত আছেন, আওয়ামী লীগের নেতা। তিনি শুধু আমাকেই নয়, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। ইভেন আমার বাবাকেও বলেছেন যে ওকে তো কিছু দেয়া যাচ্ছে না, কিন্তু ওকে ভালো ছেলে, ওকে আমি সহযোগিতা করতে চাই। আমার বাবাও বলেছিলেন, প্রয়াত বাবা, থ্যাংক ইউ। এখন বিদেশে আছেন, আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। তিনি আমাকে, আমি মাত্র ছোট্ট কয়েকটা উদাহরণ, খুব বেশি না, জীবিত আছেন। তিনি আমাকে বলেছিলেন সিজিএসের দুজনকে শুধু পরিকল্পনা কমিশনে বসিয়ে রাখতে, কাজের কোনো অভাব হবে না। আমরা কোনোদিন সেই কাজের জন্য যাইনি। প্রয়াত মান্নান ভাই বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত সজ্জন একজন পলিটিশিয়ান, বিএনপির মহাসচিব ছিলেন। 2004 মে মাসে আমার স্পষ্ট স্মরণ আছে, তিনি আমাকে চা খেতে আমন্ত্রণ জানিয়েছিলেন তার অফিসে। তিনি বলেছিলেন যে আমি এগুলো পছন্দ করি না, কাউকে হেল্প করা পছন্দ করি, কিন্তু কাউকে কোনো সুযোগ দেয়া, কাজের সুযোগ দেয়া, ব্যবসা করে দেয়া, কিন্তু আমি আপনাকে সহযোগিতা করতে চাই, আপনার কী দরকার আপনি আমাকে বলেন। আমি থ্যাংক ইউ বলেছিলাম। সাংবাদিকরা নানানজন প্রভাব খাটায়, প্রভাব বিস্তার করবার চেষ্টা করে। আমার মনে হয় আমি গত 20 বছরে 2 থেকে 3 দিন সচিবালয়ে গেছি। আমি তো বাংলাদেশের মোটামুটিভাবে যারা রাজনীতি করেন, মন্ত্রী, এমপি, সবাইকেই চিনি, মোটামুটিভাবে সবাইকেই চিনি। ব্যবসা করতে চাইলে, বাণিজ্য করতে চাইলে, টাকা পয়সা করতে চাইলে অনেক কিছু করতে পারতাম, বাট আমার সেই দিকে কখনো নজর ছিল না। আমি যমুনায় গিয়েছি, যেখানে প্রধান উপদেষ্টা থাকতেন, হয়তো এখন শোনা যাচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী সেখানে থাকবেন না, যেখানে সাধারণত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন। সেখানে গিয়েছে মাত্র 2 বার। একবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে, একবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি কয়েকবার যেতে হয়েছিল। প্রধানমন্ত্রী কথা বলতে চেয়েছিলেন, সেই জন্যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি। আমি তার শাসনামলে, যেহেতু তিনি দীর্ঘ সময় ছিলেন ক্ষমতায়, আমি তার সঙ্গেও তার সংসদের কার্যালয়ে গিয়ে দেখা করেছি। এগুলো আমি বললাম যে দেখা করতে হয়েছে, কথা বলতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন, রাগ প্রকাশ করতে চেয়েছেন, এবং আমি একটা আন্তর্জাতিক কনফারেন্স করবার, যখন এখন বে অফ বেঙ্গল কনভারসেশন করি, এটার ইনিশিয়াল স্টেজে অন্য নামে একবার করবার চেষ্টা করেছিলাম, আমাকে তারা করতে দেননি, সহযোগিতা করেননি। কারণ আমি চেয়েছিলাম যে এই ধরনের একটা ইভেন্ট সরকারের সঙ্গে যুক্ত আমরা করতে চাই না, কিন্তু সরকারের এক ধরনের ব্লেসিংস, কারণ আমরা ভেতরে যাই করি না, কিন্তু দেশের বাইরে যেন এই আমাদের খারাপ দিকটা প্রকাশিত না হয়, মানুষ যেন জানুক এটা বাংলাদেশের একটা ইভেন্ট। সেই সহযোগিতা তিনি আমাকে করেননি, কিন্তু তার সঙ্গে আমার দেখা হয়েছে। তো আমি যেটা বলতে চাইছি, এবং আজকেও সরকারের অন্তত 2-4 জন মন্ত্রী তো আমাকে বলেছেন যদি আপনার কোনো সহযোগিতা লাগে, কোনো কিছু লাগে, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। আমি তাদেরকেও থ্যাংক ইউ বলেছি। এটা যে না অনৈতিক, অন্যায্য কিছু না, নিয়মের মধ্যে থেকেও তারা এটা করতে চেয়েছেন, কিন্তু আমি সেটাতে সায় দিইনি। কারণ আমি মনে করি আমার জীবন ছোট্ট একটা জীবন, আমার মাত্র 2টো সন্তান, স্ত্রী, এই আমার জীবন। মা বাবা নেই, ভাইরা যারা আছে 2 ভাই প্রতিষ্ঠিত। সো আমার জীবনের চাহিদা খুব বেশি নেই। ছেলের লেখা ওরা বাইরে করছে, এবং সে মোটামুটি শেষের দিকে, মেয়েও হয়তো খুব বেশি সময় লাগবে না শেষ করতে। আমার জীবনের চাহিদা খুবই কম। যারা আমাকে লোভী হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করছেন, বা আমি কোনো সুবিধা নিচ্ছে বলে মনে করছেন, আমি মনে করি তাদের এই চিন্তা সঠিক নয়, বরং তারা আমাকে একটু দুর্বল করবার চেষ্টা করছেন মানসিকভাবে। সেটাও করতে পারবেন না, কারণ আমি মনে করি আমার নার্ভ অনেক শক্ত। সবচেয়ে বড় কথা, অনেক নারীকেও দেখছি তারা আমাকে ট্রল করছেন, আমার স্ত্রী কেন সংসদ সদস্য হবে।
আমি একটা প্রশ্ন রাখতে চাই যে সমাজে কেউ প্রতিষ্ঠিত থাকলে তার পরিবারের আর কেউ কিছু হতে পারবে না, তার কোনো ভিন্ন মত থাকতে হবে না। আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, আমরা নারীর স্বাধীনতার কথা বলি, কিন্তু আমার বউ কি আমার স্ত্রী হবার কারণে, বউ হবার কারণে তার জীবন একেবারে আমি কেন্দ্রিক হতে হবে? তার নিজস্ব কোনো চিন্তা থাকতে পারবে না, কর্মতৎপরতা থাকতে পারবে না, আইডেন্টিটি থাকতে পারবে না? এটা তো এক ধরনের কুপমণ্ডকতা, এক ধরনের সংকীর্ণ চিন্তা। আমি অবাক হই যে অনেক ভালো প্রতিষ্ঠানে শিক্ষিত, ভালো প্রতিষ্ঠানে কাজ করা, একেবারে সাংবাদিক হিসেবে নিজেদেরকে জগৎসেরা মনে করারও এইসব কথাবার্তা এখন বলছেন। বলতে থাকুন, ক্রমাগত বলতে থাকুন, কোনো অসুবিধে নেই। বাট আমি মনে করি, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, বাংলাদেশে বহু উদাহরণ আছে, পৃথিবীতে বহু সাংবাদিক, বিখ্যাত সাংবাদিকদের উদাহরণ আছে, তাদের স্পাউসরা পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন, তারা তাদের নিজস্ব আইডেন্টিটি, ইন্টিগ্রিটি বজায় রেখেছেন, স্বাধীনভাবে তারা তাদের পেশা চালিয়ে গেছেন, কাজ করেছেন। বাংলাদেশে একটা দুটো উদাহরণ থাকতে পারে, কিন্তু পৃথিবীর বহু দেশে এই রকম বহু উদাহরণ আছে। আমি সেই উদাহরণ যদি কারো জানতে ইচ্ছে করে আমি পরে জানাতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে রাশেদ প্রধান এখন খুব আলোচনায় না, রাশেদ প্রধানের দাদা তো মুসলিম লীগ করতেন, আর রাশেদ প্রধানের বাবা করতেন ছাত্রলীগ, আওয়ামী লীগ। শাহজাহান খান মন্ত্রী ছিলেন না আওয়ামী লীগের, করতেন একসময় জাসদ। যখন জাসদ করতেন তখন তার বাবা কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। বাংলাদেশে বহু উদাহরণ আছে, বহু পরিবারে বাবা এক রাজনীতি করে, সন্তান আরেক, হাজব্যান্ড এক রাজনীতি করে, স্ত্রী আরেক রাজনীতি করে, ভাইয়ে ভাইয়ে এক এক রাজনৈতিক দল করে। এই যে রাশেদ খান মেননরা, রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টি, তার ভাই এনায়েতুল্লাহ খান মন্ত্রী ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন এক সরকারে, ওবায়দুল্লাহ খান এক সরকারের সচিব ছিলেন, সাদেক খান বিএনপি করতেন, শহীদুল্লাহ খান বাদল কোনো দল করেন না, সেলিমা রহমান বিএনপি করেন, তাদের বোন করেন না। তো সিল্লুর রহমানের বেলায় এত অসন্তোষ, এত ক্ষোভ কেন? আমার পরিবারও কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, আমরা ভাইরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই। কিন্তু কোনো ভাই যদি আমার করতে চায়, আমার স্ত্রী যেহেতু রাজনীতি করতে চায়, আমার সন্তানরাও যদি ভবিষ্যতে করতে চায়, সেটা তাদের স্বাধীনতা। তা আমাকে কেন স্পর্শ করবে? মোটা দাগে শেষ কথা, যে আমার স্ত্রী রাজনীতি করছেন, আমি সাধুবাদ জানাই, এবং তার রাজনৈতিক বা তার পেশাগত জীবনে তার সঙ্গী হিসেবে তাকে উৎসাহিত করা, সহযোগিতা করা যেটুকু দরকার, আমি খোলামেলা, আপনারা আমাকে পছন্দ করেন আর না করেন আমি সেটা করব। কিন্তু কোনোভাবেই তার রাজনৈতিক আদর্শের সঙ্গে, তার দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি তার মধ্যে যুক্ত হব না, কোনো কারণ নেই। একাডেমিক যেটুকু সাপোর্ট তার দরকার আমি সেটা নিঃসন্দেহ করব। এবং ইতিমধ্যেই আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে, সে যেহেতু রাজনীতি করতে চায়, আমার ক্যারিয়ারের নানা জায়গায়, নানা বিষয়ে, ইভেন আমি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে গেলেও সে আমাকে কখনো নিবৃত্ত করেছে, কখনো উৎসাহিত করেছে। যেহেতু আমার জীবনে অনেক ঝুঁকি গেছে, অনেক দুঃসময় গেছে, সেই সময়টাতে সে আমার পাশে ছিল, এবং আমার এটা নৈতিক দায়িত্ব তার দুঃসময়ে, সুসময়ে তার পাশে থাকা, তার যে কোনো ইচ্ছে পূরণে আমাকে সহযোগিতা করা, ন্যায়সঙ্গতভাবে, ন্যায্যভাবে, অন্যায়ভাবে নয়। এবং আমার অবস্থান বিকে দেনা, আমি তাকে পরিষ্কার করে বলেছি, আর যে যাই বলুক, সে আমাকে কোনোভাবেই বলতে পারবে না যে সে যে দল করছে, যে সরকারের সঙ্গে থাকছে, তার বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। এই বিষয়ে কথাবার্তা খুব পরিষ্কার। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, ফাহমিদা রাজনীতি করবে, আমি আমার কাজ করব, একটা আরেকটাকে কোনোভাবেই প্রভাবিত করবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা, দুজনের চেষ্টা করব, কিন্তু যেহেতু আমরা একই ঘরে থাকি, আমরা স্বামী স্ত্রী বন্ধু, আমরা আমাদের সম্পর্কটা চালিয়ে যাব যে ধারায় আমরা আপনাদের দোয়ায়
এতদিন পর্যন্ত এসেছি, জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে যে থাকতে চাই। কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের একজনের পেশা আরেকজনকে কোনোভাবেই প্রভাবিত করবে না, নেতিবাচক অর্থে তো নয়। যে বিবৃতিটি আমি সংবাদ মাধ্যমে দিয়েছি, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে, সেটা আমি একটু আপনাদের বলতে পারেন যে শোনাতে চাই, পরিষ্কার করবার জন্য। প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, সে কারণেই সংক্ষেপে আমার কিছু কথা জানানো প্রয়োজন মনে করছি। ফাহমিদার জনসম্পৃক্ততা আজকের বিষয় নয়, দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতি নির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। তিনি দেশজুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন এবং তার লেখার মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশ নিয়েছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে। সংসদ সদস্য হিসেবে তার এই মনোনয়ন তাই তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতারই একটা নতুন অধ্যায়। আমি আশা করি তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক অবদান রাখবেন। একই সঙ্গে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমার পেশাগত জীবন একজন সাংবাদিক, কলামিস্ট, টকশো উপস্থাপক এবং একটি নীতি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দীর্ঘ কয়েক দশকের স্বাধীন পেশাগত কাজের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেই পেশাগত দায়িত্ব ও অবস্থান অপরিবর্তিত থাকবে। গণতন্ত্রে একই পরিবারের মানুষ ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, কিন্তু পেশাগত সততা সবসময় স্বাধীন থাকতে হবে। বস্তুনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা এবং উন্মুক্ত জন আলোচনার প্রতি প্রতিশ্রুতি আমার কাজকে পরিচালিত করে এসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ফাহমিদার নতুন দায়িত্ব পালনে আমি তার সাফল্য কামনা করি। আর আমার ক্ষেত্রে সাংবাদিকতা ও নীতি আলোচনার ক্ষেত্রে যে স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে এতদিন কাজ করেছি, সেই একই নীতিতে আমি আমার কাজ চালিয়ে যাব। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।